আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা লাভলি রানার নাটকটি আপনাদের জন্য এক্সপ্লেন করব আর নাটকটি আমাদের টিমের দুইজন মেম্বার আপনাদের জন্য এক্সপ্লেন করব। নাটকটিতে দেখানো হয়েছে সঞ্জয়, সে একজন কেপপ স্টার এবং তার ফ্যান সোল। সোল সঞ্জয় যখন সুইসাইড করে তারপর থেকে শুধুমাত্র তাকে বাঁচানোর জন্যই টাইম ট্রাভেল করে ব্যাকে চলে যায় এবং সেইখান থেকে তার একটাই চেষ্টা থাকে কিভাবে সে সঞ্জয়কে বাঁচাতে পারবে। এই ঘটনাটি নাটকটিতে সুন্দরভাবে দেখানো হয়েছে। তবে ড্রামাটি এক্সপ্ল্যানেশনের আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে এই নাটকের পর্বগুলো আমরা যখনই আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এপিসোড 9-এর শুরুতেই দেখানো হয় সঞ্জয়কে আহত অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। তার বাবা এবং সাংবাদিকদেরকেও দেখানো হয় তারা যাচ্ছে। সাংবাদিকদের নিউজে দেখানো হয় যে সে কতটা আহত, আর সেই দৃশ্য টিভিতে দেখছে তখন সোল এটি দেখে তো অবাক হয়ে যায়। এখানে দেখানো হয় যে সিসিটিভি ফুটেজে কিলারকে দেখা গেছে এবং কিলার হোটেলের রুমের আগে থেকে অবস্থান করছিল, যেখানে সঞ্জয় রুমে প্রবেশ করবে কি দিয়ে সেই সময় তার উপরে আক্রমণ করা হয় এবং দুজনের মধ্যে ধস্তাধস্তির এক সময়ে সঞ্জয়কে সে ছুরি মেরে দেয় এবং বলা হয় যে 2009 সাল থেকে সে জেলখানায় ছিল এবং জেলখানা থেকে বের হয়েই এই লোকটি, যার নাম কিং, বয়স 40, সে আসলে মারার উদ্দেশ্যেই গিয়েছিল, অর্থাৎ খুন করার উদ্দেশ্যেই গিয়েছিল। পাগলের মতো দৌড়াতে থাকে তখন সোল হসপিটালের দিকে। হসপিটালে অপারেশন চলছে সঞ্জয়ের, আর সঞ্জয়ের বাবা বসা আছে অপারেশন থিয়েটারের বাইরে। সেখানে গিয়ে সে দাঁড়িয়ে কাঁদতে থাকে, বলে তাহলে তুমি এভাবে মারা যাবে, হতে পারে না, আমি তো তোমাকে বাঁচাতেই টাইম ট্রাভেল করেছি, তাহলে যদি প্রয়োজন হয় আমি আবারও টাইম ট্রাভেল করব। তাই সে মোবাইলে সময় দেখে এবং তারপর চলে যায় সঞ্জয়ের বাসায়। গিয়ে সেখানে সেই পুরানো ঘড়িটি খুঁজতে থাকে পাগলের মতো সব জায়গাতে। সেই সময় তার ফ্রেন্ড সেখানে চলে আসলে বলে, তুমি কি সঞ্জয় সেই পুরানো ঘড়িটা দেখেছো যেটা সঞ্জয় কলেজ লাইফে পড়তো? ওইটা আমার এখনই দরকার। আর সে বলে, সোল তুমি এগুলো কি বলছো? সঞ্জয় আহত, সে তো হসপিটালে, আর তুমি সেই ঘড়ি নিয়ে পাগল হয়ে গেছো? ওই ঘড়ি তো সঞ্জয় অনেক আগেই হারিয়ে ফেলেছে এবং সে অনেক খুঁজেও সেটা আর কোথাও পায়নি, আর তোমার কেনই বা লাগবে সেই ঘড়িতে? সোল বলে, আমি তোমাকে এখন কোনো কিছুই ব্যাখ্যা করতে পারবো না, আমি সব কিছু ফিক্স করতে চাই, প্লিজ ঘড়িটি কোথায় জানলে বলো। সোল যখন তাড়াহুড়া করে চলে যেতে চায় তখন তাকে আটকে তার বন্ধু হিউগ বলে, সোল তুমি শোনো, তোমার জন্যই কিন্তু আজ সঞ্জয়ের এই অবস্থা। ওই কিলারের সাথে পরিচয় শুধু তোমার জন্যই হয়েছে, তোমাকে বাঁচাতে গিয়েই তোমার জন্য সে অভিযোগ করেই আজকে কিলারের কাছে খারাপ হয়ে গেছে। তখন সে তো শুনে সেখানে বসে পড়ে আর ভাবে, তাহলে আমার জন্যই কি সে মারা গেছে? এরপর টিভিতে খবর প্রচার করা হয় এবং ততক্ষণে সোল বাসায় পৌঁছে গেছে। এবার বলা হয় লোকটি সঞ্জয়কে কিডন্যাপ করতে গিয়েছিল এবং সেখানে অজ্ঞান করার একটা রুমালও পাওয়া গেছে যেখানে মেডিসিন লাগানো আছে। সোল তখন সব নিউজ দেখে মাকে বলে, মা 2009 সালে কি আমাকেই কিডন্যাপ করেছিল এই লোকটি? আর তখন সঞ্জয় বাঁচি এর বিরুদ্ধে অভিযোগ করেছিল। তার মা বলে, হ্যাঁ। সে তখন তদন্তকারী কর্মকর্তা কিমের সঙ্গে দেখা করে এবং কিম তাকে বলে যে সে যেহেতু ছাড়া পেয়েছে, সঞ্জয়ের উপরে আক্রমণ করেছে, তুমি পুলিশ প্রোটেকশন চাও। তখন সে তাকে যে ডকুমেন্ট আনতে বলেছিল কিম, সেই ডকুমেন্ট তাকে দিয়ে তার কল আসলে তিনি চলে যায়, আর সেই ডকুমেন্টের অভিযোগ সে পড়তে থাকে। সেখানে স্টেটমেন্ট রয়েছে সঞ্জয়ের, কিভাবে সঞ্জয় তাকে বাঁচিয়েছে এবং ওই লোকটিকে আক্রমণ করেছে, এবং সেই ঘটনাগুলো পড়তে থাকে। তার চোখের সামনে কাহিনী ভেসে ওঠে। সঞ্জয় বলেছে যে আমি পথে যাচ্ছিলাম, সেখানে দেখি একটি ব্যাগ পড়ে আছে এবং ব্যাগের বই খুঁজে দেখি সেখানে বইয়ে সোলের নাম। তারপর আমি সোলকে খুঁজতে থাকি। হঠাৎ করে সোলের চিৎকার শুনে সেদিকে যেতে থাকলে আমি সাথেই পুলিশকে ফোন দিয়ে দিই সাথে সাথে, আর তারপরে সোলের সেই আওয়াজ অনুযায়ী যেতে থাকি। এ যেন সে পড়তে থাকে আর কাঁদতে থাকে, সে যেন সেই ঘটনা এখন ফেস করছে এরকম। তারপর সঞ্জয় বলে, আমি দৌড়াতে থাকি এবং তাকে ফোন দিতে থাকি। সোলের ফোন হঠাৎ দেখি কনস্ট্রাকশন যেখানে কাজ হচ্ছে সেখান থেকে শব্দ আসছে। পরে সেই দিকে দৌড় দিলে দেখি হঠাৎ করে সোল সেই বাসা থেকে বের হয়ে আসছে, আর আমি সোলকে পেয়ে যাই। সোলকে ধরা মাত্র সোল সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর দেখি সেই কিডন্যাপার দৌড়িয়ে আসছে এবং আমি কিডন্যাপারের পিছু ধাওয়া করি। দুজন অনেকক্ষণ দৌড়াদৌড়ির পরে তাকে আমি ধরে ফেলতে পারি। এরপরে সে আমাকে চাকু দিয়ে মারতে চাইলে ব্যর্থ হয়। তারপর আমাদের দুজনের মধ্যে অনেক ধস্তাধস্তি শুরু হয় এবং আমি তার মুখে আঘাতও করি। এরপর তাদের দুজনের মধ্যে মারামারি, সেই বিষয়টা সেখানে স্টেটমেন্ট আকারে সুন্দরভাবে লেখা আছে এবং সঞ্জয়কে সে অনেক মেরে অনেক আহত করে। এক পর্যায়ে সঞ্জয় তার কাছ থেকে বাঁচার জন্য জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়ে। তখন সে সঞ্জয়কে গলায় টিপ দিয়ে মেরে ফেলতে চাচ্ছিল। সঞ্জয় তার উপরে আক্রমণ করে এবং তার গালে আঘাত করে। এই জিনিসগুলাই এখানে লেখা রয়েছে। আর সঞ্জয়ের কথা মনে পড়ে, হোটেলে বলেছিল তুমি ভালো আছো তো?
সেই ইনসিডেন্ট আর মনে পড়ে না তো? ইভেন তার ভাই বলেছিল সেই ইনসিডেন্টের পর তুমি আর যোগাযোগ করনি না। তারপরে ইনহিওকে বলেছিল সেই ইনসিডেন্ট তোমার জন্যই। কাঁদতে থাকে সে যে তার জন্যই সঞ্জয় তাহলে মারা যাবে, আর মারা গেছে। সুতরাং এইটা তাকে পরিবর্তন করতেই হবে, তাকে আবারও ব্যাকে যেতে হবে। বাসায় ফিরে এসে সে সকল কাগজপত্র ঘাঁটতে থাকে, যদি তার কাছে কোনো ক্লু বা প্রমাণ থাকে সে সব কিছু কাগজ খুঁজে বের করে দেখতে থাকে, পুরানো সব কিছু দেখে আর কাঁদতে থাকে যে তার জন্যই মারা গেছে তাহলে সঞ্জয়, এবং সেই সঞ্জয়ের মৃত্যুর জন্য দায়ী। তারপরে একটা ছবি পেয়ে কিলারের সে সাথে সাথে পুলিশ অফিসে ফোন দিয়ে সেখানে জানতে চায় যে তার কাছে একটা ছবি আছে, বিশেষ করে কিমের কাছে, যে এই ছবিটা সেখানে জমা ছিল কিনা। কিন্তু মিস্টার কিম বলে না, সেরকম কোনো ছবি ছিল না। এরপর সে তার পুরনো ঘড়িটি পাগলের মতো খুঁজতে থাকে রুমের সব জায়গাতে। কোথাও না পেলে তার মা এসে বলে তুমি কি খুঁজছো পাগলের মতো? সে বলে মা পুরনো ঘড়িটা। পরে তার গ্র্যান্ডমাদার সেই ঘড়ি হাতে দিয়ে এসে দাঁড়ায়, বলে আমি তোমার এই জিনিসটি সেভ করে রেখেছি, এই দেখো। তখন সে তো খুবই খুশি হয়ে যায় যে না, তাহলে ঘড়িটি তার কাছেই আছে। সে তখন তার গ্র্যান্ডমাকে বুঝিয়ে ঘড়িটি নিয়ে নেয়, আর তারপর ঘড়িটিতে দেখে ঘড়িটিতে সময় ঠিক মতোই চলছে। সে কাঁদতে থাকে ঘড়িটি পেয়ে। এরপরে হসপিটালে সঞ্জয়কে দেখানো হয়। সে সঞ্জয়কে দেখতে গিয়েছে, সঞ্জয়ের কাছে গিয়ে সরি বলছে। সঞ্জয়কে বলছে তোমার কাছে যত কথা বলেছি সব কিছুই ভুল বলেছি। মনে পড়ে সে বলেছিল যে তুমি আমার সঙ্গে দেখা করো না, তোমার চেহারা দেখলে ওই ইনসিডেন্ট মনে পড়ে। তারপর থেকে সে সঞ্জয়কে অ্যাভয়েড করেছে, অথচ সঞ্জয় তার জন্যই আজ মৃত্যুর সঙ্গে লড়ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে অনুশোচনা করতে থাকে সেখানে। আর সেই মুহূর্তে তার ঘড়িতে 1টা বেজে যায় আর সময় নর্মাল 12টা বাজে। সুতরাং সে আবারও টাইম ট্রাভেলটি করতে পারবে, এবং টাইম ট্রাভেলের জন্য ঘড়িটিতে সে বাটনে চাপ দেয়। এরপরে 12টা 1টা তাকে একসঙ্গে দেখানো হয় এবং টাইম ট্রাভেল হওয়া শুরু হতে থাকে। হঠাৎ করে তার চোখ বন্ধ অবস্থা থেকে সে যখন চোখ খোলে সে বলে আমি এটা কোথায় আছি। দেখে সে একটা ঘোড়ার উপরে উঁচু জায়গায় শুয়ে আছে। প্রথমত বুঝতে পারে না এটা কোন জায়গা আর কি। এরপরে দেখে 2009 সাল ওখানে বিলবোর্ডে লেখা আছে, আর চারপাশ তাকিয়ে দেখে ওয়েলকাম 2009 লেখা দেখে সে বুঝতে পারে 2009, এবং সে একটা ইউনিভার্সিটিতে। এরপর সে উপর থেকে ইউনিভার্সিটি থেকে ধাপায়ে পড়ে আর ভাবে আমি বাঁচতে চাই, আমি বাঁচাতে চাই সঞ্জয়কে। সেই সময় সঞ্জয় সে তাকে ক্যাচ করলে চোখ খুলে দেখে সঞ্জয় তাকে বাঁচিয়েছে। সে তো সঞ্জয়কে দেখেই খুবই রিয়াক্ট করতে থাকে এবং তাড়াতাড়ি করে তার কোল থেকে নেমে যায়। তার বান্ধবী এসে তাকে ধন্যবাদ জানায়, দেখে যে এটি সঞ্জয় ছিল। আর সে কোল থেকে নেমে বান্ধবীকে নিয়ে সেখান থেকে দৌড় মারতে থাকে। তার বান্ধবী বলে সঞ্জয়কে একবারও থ্যাঙ্কস না বলে তুমি কেন আসলে? সে বলে সে এখানে কি করছে? তার বান্ধবী জানায় সে তো ফিজিক্সে মেজর করছে, তুমি জানো না? বলে ইউনিভার্সিটিতে মেজর করছে। তার মনে পড়ে যে সে তার পকেট থেকে একটি মিউজিকের কার্ড বের করে ছিঁড়ে ফেলে দিয়েছিল। তার মানে তার অডিশন হয়নি, সে মিউজিক কোম্পানিতে জয়েন করেনি। অথচ বর্তমান ক্যারিয়ার অনুযায়ী সেই ইউনিভার্সিটিতে আসার আগেই ওই ক্যারিয়ারে যাওয়ার কথা ছিল। এখন বান্ধবীকে বলে যে সে কেন আমাকে এসে ধরলো, আর সে যেটা করছে আমি তো জানি না। তার বান্ধবী বলে শোনো, তুমি কিন্তু বেশ কিছুদিন থেকে ইউনিভার্সিটিতে আসোনি, আর মিস দিও না। কিন্তু সে তার কথা না শুনে চলে যায় পুলিশ স্টেশনে ডিরেক্টলি। যে দেখে 17ই মার্চ 2009, আর ওই ঘটনা হচ্ছে 10ই মে 2009। সুতরাং তার আগেই তাকে সেই লোককে ধরিয়ে দিতে হবে। পুলিশ স্টেশনে গিয়ে সে সব কিছু বলতে থাকে, বলে যে কিডন্যাপের পর তার মেমোরি লস হয়ে গিয়েছিল, এখন তার মনে পড়েছে। অফিসার অবাক হয়ে বলে হঠাৎ মনে পড়েছে? সে সব কিছু দেয়, ইভেন তার কার কি দিয়েও বলে তার সকল অ্যাড্রেস সকল কিছু আপনাকে দিয়ে গেলাম, তাকে ধরার দায়িত্ব আপনার। এরপরে সে পুলিশ স্টেশন থেকে বের হয়ে হাঁপ ছেড়ে বাঁচে এবং নিজের প্রোটেকশনের জন্য কিছু জিনিস সে সবসময় ব্যাগে হাতে করে রাখে। দূর থেকে দেখে সেখানে 2টা ছেলে পেলে কথা বলছে। সে তখন সন্দেহ করে যে এটি কিলার হতে পারে। দৌড়িয়ে তাকে মারতে এসে দেখে কিম থেসং। সে তো কিম থেসংকে দেখে অবাক হয়ে যায়। আর থেসংও বলে এক্স গার্লফ্রেন্ড তুমি এখানে, তুমি এটা কি করছো বলে তার হাতের লাঠিতে ধরে। আর সে বলে তুমি এখানে কি করছো? তুমি এখনো সেই আগের মতোই আসো, ছেলেপেলেদের টাকা দিচ্ছ? হ্যাঁ, এখনো তোমার বয়স হয়নি, 20 বছর বয়সে এরকম করছো? এরপর রেস্টুরেন্টে বসে দুজন মিলে কথা বললে তার ভুল বুঝতে পারে সোল। সোল জানতে পারে যে এখন কিম থেসং অনেক বড় একজন ফ্যাশন আইকন হয়ে গেছে এবং সে খুব ভালো লাইফ লিড করছে। এতে সে খুবই খুশি হয়। আর কিম থিসং তো তার সঙ্গে ফাজলামো করতেই থাকে। মেয়ে নিয়ে এখনও তো তার সে ধরনের স্বভাব যায়নি। এটা নিয়ে অনেক হাসাহাসিও করে দুইজন। এরপরে কিম থিসং বলে ঠিক আছে, যদি রিইউনিয়ন করতেই চাও তাহলে ভালো ভালো করতে পারি। সে খুব খুশি হয়। রেস্টুরেন্ট থেকে যাওয়ার সময় কিম থিসং ভুল ব্যাগটি নিয়ে বিদায় নিয়ে চলে যায় সোলের কাছ থেকে। সঞ্জয়কে দেখানো হয় সে পিয়ানো প্র্যাকটিস করছিল আর ভাবছিল কেন এবার সোল একটা মিনিটের জন্য না দাঁড়িয়ে দৌড়ে পালিয়ে গেল। সে কেন আমাকে এভাবে অ্যাভয়েড করতে চাচ্ছে। সেই সময় সেখানে ইনহিওক চলে আসলে ইনহিওক সেখানে বলে ও কার জন্য তুমি এগুলো বাজাচ্ছ, সোলের জন্য নাকি? তখন সে ইনহিওককে জানায় সোল আজকে এমনভাবে দৌড়ে পালিয়ে গেছে, আমার সন্দেহ হচ্ছে ও ইচ্ছা করে আমাকে অ্যাভয়েড করতে চাচ্ছে, ওর মনের মধ্যে নিশ্চয়ই কিছু আছে আমাকে নিয়ে।
আর ও কেনই বা এত তাড়াতাড়ি দৌড়িয়ে যাবে, আর ওর গালটাও আজকে লাল ছিল। ওর বন্ধু বলে আমি বুঝতে পেরেছি কেন দৌড়িয়ে গিয়েছে, কারণ সে অ্যাভয়েড করতে চায়, তোকে পছন্দ করে না। সে সোফাতে শুয়ে শুয়ে ভাবে এটা তো হতেই পারে না, কারণ আজকের দৌড়টা অন্যরকম ছিল। আর ইনহিউক তখন সেখানে খেয়াল করে একটা গান, এবং সেই গানটি সে পড়তে থাকে। সোনাকে আর বলে এটা কি তুমি সোলকে নিয়ে লিখেছো? সে বলে না, এটা রেনকে নিয়ে লেখা। বন্ধু তখন হাসতে থাকে, বলে ল্যাঙ্গুয়েজগুলো তো রেনকে নিয়ে মনেই হচ্ছে না, মনে হচ্ছে সোলকে নিয়ে। বলে সঞ্জয় একবার সিরিয়াসলি ভেবে দেখো না, একটা সেমিস্টার ড্রপ দিয়ে আমাদের ব্যান্ডে এসে জয়েন করো না, তুমি মেন ভোকালিস্ট হবা প্লিজ। সঞ্জয় কোনো জবাব না দিয়ে বলে আমি তো ভর্তি হয়েছি সায়েন্সে, আমি ড্রপ দিতে পারবো না, বলে সেখান থেকে সে চলে যায়। সোলকে দেখানো হয় সে বাসায় ফিরছিল, হঠাৎ দেখে সঞ্জয়ও ফিরছে। তখন তাকে অ্যাভয়েড করার জন্য আবারও ওয়ালের পাশে দাঁড়িয়ে পড়ে, এবং সঞ্জয় আসলেই তাকে দেখতে পায় না, বাসায় চলে যায়। সোলো তখন নিজ রুমে প্রবেশ করে। রুমে এসে দেখে ক্যালেন্ডারে মার্ক করা আছে তার ফার্স্ট ডে অফ ক্লাস, এবং তারপর সে মে মাস বের করে মে মাসের 10 তারিখে মার্ক করে ভাবে 10 তারিখের আগেই কোনোভাবে সঞ্জয়কে আর কিম জংকে মিট করতে দেওয়া যাবে না। সেই সময় রুমে তার ভাই প্রবেশ করে বলে, আরে তুমি তো একেবারে বিখ্যাত হয়ে গেছো, কলেজের প্রথম দিনেই ঘোড়ার উপরে উঠে বসেছিলে, সোশ্যাল মিডিয়াতে তো তোমার ছবি একেবারে ফলো হয়ে গেছে। শুনে তো সে খুবই চমকে ওঠে। তার ভাই বলে আমিও তো তোমার ভাই হিসেবে বিখ্যাত হয়ে গেছি। পরে তার ভাই চলে গেলে সে তখন তার সেলফ ডিফেন্সের জন্য যে জিনিসগুলো কিনে এনেছে সেগুলো বের করে দেখতে থাকে। হঠাৎ স্প্রেটি বের করে ভাবতে থাকে এটা কিভাবে ইউজ করতে হয় যেন, বলে সে স্প্রেটা স্প্রে করতে সেই সময় তার ভাই সামনে আসলে তার ভাইয়ের চোখে মুখে স্প্রে করলে তার ভাই বলে জ্বলে গেল, আমার মুখটা কি দিলে তুমি, জিনিসটাই তো তার দরকার, এটাই তো সে খুঁজছিল। সঞ্জয় হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তার রুমে প্রবেশ করতে তার বাবা সেখানে এসে তাকে একটা ফাইল ধরিয়ে দিয়ে বলে এটা একটা রিহ্যাব সেন্টার, তুমি দেখতে পারো, এখানে অনেকেই গিয়েছে যাদের এরকম শোল্ডার ইনজুরি ছিল, তারা স্পেশাল কেয়ার থেরাপি দিয়ে আবারও সেই খেলোয়াড়দেরকে পুনরবস্থায় ফিরিয়ে এনেছে। তুমি একটা সেমিস্টার ড্রপ দিয়ে এখানে জয়েন করতে পারো, যদি আবারও তোমার ভাগ্য ফিরে তুমি ট্র্যাকে ফিরে আসতে পারো। সে তার বাবাকে বলে ঠিক আছে আমি এটা দেখব এবং দেখে তোমাকে জানাবো। তার বাবা বলে তুমি সিরিয়াসলি দেখো এবং চিন্তা করে আমাকে জানিও, বলে চলে যায়। তার বাবার রুম থেকে চলে গেলে বইয়ের ভিতর থেকে সেই লেখা গানটি আবারও সে বের করে, এবং মনে পড়ে যে সে সোলকে বলেছিল, সোল আমি বৃষ্টি অপছন্দ করতাম, কিন্তু তোমার সাথে যেদিন আমার দেখা সেদিন বৃষ্টি হচ্ছিল, তারপর থেকে আমি বৃষ্টি খুব পছন্দ করি, কারণ ভেবে দেখেছি আমি তোমাকে খুব পছন্দ করি সোল। সোল তখন তার কথা শুনে অবাক হয়ে যায়, আর হসপিটালের কথা মনে পড়ে। সোল বলেছিল তোমাকে দেখলেই আমার সেই ইনসিডেন্ট মনে পড়ে, আমাকে প্লিজ ভুলে যাও, আমাকে আর পছন্দ করো না। সিন কাট করে কিম থেসাংকে দেখানো হয় সে তার বাবার স্যুট দিতে এসেছে, বাবা সারা রাত যায়নি বাসায়, দিয়ে চলে যাওয়ার সময় বাবা বলে আন্ডারওয়্যার আনতে বলেছিলাম, এটা কি এনেছো? পরে দেখে সেটা ইয়ংসো ইউনিভার্সিটির একটা ওভারকোট, দেখে দুজনাই অবাক হয়ে যায়। এরপরে হুনজুকে দেখানো হয় সে চলে এসে ইমসলের বাসায় ডাকাটাকি করছে, বলেছে এখনো রেডি হওনি। ইমসল উঠে বলে কয়টা বাজে, এত সকালে রেডি হয়ে কি করব? বলে তুমি ভুলে গেছো ব্যাকপ্যাক করে যেতে হবে না, আজকে না আমাদের কলেজের ট্রিপ আছে, কালকে যে ড্রেস দিয়েছি সেটা কোথায়? বলে সেই বের করতেই দেখে সেখানে আন্ডারওয়্যার, দুজনাই ভয় পেয়ে যায়। এরপর একবারে ট্রিপে দেখানো হয় ট্রেনে তারা বসে আছে, ইমসল অ্যাভয়েড করতে চাচ্ছে তাকে সঞ্জয়ের কাছ থেকে, এবং সে ক্যাপ মাথা দিয়ে এমনভাবে বসেছে সঞ্জয় যেন দেখতে না পায়। এরপর একটি মোটা ছেলে দাঁড়িয়ে ঘোষণা করতে যাচ্ছে যে আমাদের এই ইয়ংসো ইউনিভার্সিটি ট্রিপের একটা বৈশিষ্ট্য হচ্ছে যারাই ট্রিপে গিয়েছে এবং ড্রাঙ্কড হয়ে কিস করেছে তারা বিয়ে করেছে, এমনও নজির আছে 10 বছর পরও বিয়ে করেছে। এরপরে সেখানে ইয়ঞ্জো জিজ্ঞেস করে তোমার ভাই কোথায়, সে তো এসেছে ঠিক না? আর সে তখন শাসায় আমার ভাইয়ের দিকে তুমি সব খবরদার চোখ দিবা না। ট্রেনে ইমসল নিজেকে আড়াল করতে পারলেও নামার পরে দেখে যে তারা একই কেবিনে থাকবে, অর্থাৎ একই হোটেলে, এবং এতে অবাক হয়ে যায় এখন নিজেকে কিভাবে আড়াল করবে। এবং সেখানে ইমসলকে দেখতে পায় সঞ্জয়। সঞ্জয় অবাক হয়ে যায় যে কেন ট্রেনে তাকে দেখতে পেল না। সঞ্জয়ের কাছে এসে ইমসলের ভাই তাকে শাসায়, বলে আমার বোন থেকে দূরে থেকো। আর এদিকে ক্রাইম ইনস্টিটিউশনে দেখানো হয় যে সব ফাইল তাদের কাছে চলে এসেছে এবং তারা কিভাবে ক্রিমিনালকে ধরতে পারে। সেখানে ইনফরমেশন দেওয়া হয় যে ম্যাপ দিয়ে মেয়েটি বুঝিয়ে দিয়েছে স্যার, আর বলেছে যে আপনি সেই দিন ঘটনার দিন উপস্থিত ছিলেন। তখন সেই ঘটনা দেখার পর তার মনে পড়ে যে ও আচ্ছা, এটা তো তাহলে সেই ইমসল, এবং ওই রাত্রে সে মেয়েটিকে দেখেছিল, জিজ্ঞেস করেছিল কি হয়েছে তোমার। মেয়েটি কেমন যেন উদ্ভট জবাব দিয়েছিল। সে বলে হ্যাঁ আমি মেয়েটিকে চিনি, সে কেমন স্ট্রেঞ্জ বিহেভ করছিল। তারপরে তার সহকারী সব কাগজপত্র দিয়ে বলে আমরা যদি এখানে যাই তাকে ধরি তাহলে কেস সলভ হবে। এরপর আবার কলেজে ব্যাক করানো হয়। কলেজের ছেলেমেয়েরা সবাই একেবারে হিপ হিপ হুড়ে শুরু করে দিয়েছে, আর সে প্ল্যান করছে পালিয়ে যাবার। যখন পালাবে তখন সবাই ওই ঘরের মধ্যে সে ঢুকলে সে ঘুমিয়ে যাওয়ার নাটক করে। ওখানে সবাই বিভিন্ন ধরনের গেমের এক পর্যায়ে সে আস্তে আস্তে করে পালাতে যাচ্ছিল, দরজা খুলবে তখনই
তাকে সবাই ধরে ফেলে। তারপর তাদের সাথে বসিয়ে খেলতে বলে এবং এই খেলার এক পর্যায়ে সবাই যখন খেলছিল তখন পানিশমেন্ট পাওয়ার একটা ওয়ে ছিল, যে হারবে সেখানে ইমসল হেরে যায় এবং পানিশমেন্ট স্বরূপ তাকে গান এবং নাচ করতে হবে এরকম একটা শর্ত ছিল। তখন তাকে ধরে নিয়ে সিনিয়রদের কাছে নিয়ে যেয়ে বলা হয় এ মেয়ে হেরে গেছে, সে এখন নাচবে। এরপরে সে নাচতে থাকে, সবার সামনে খুবই এম্বারেসড হয়ে যায় এবং সেখানে এই এম্বারেসিং সিচুয়েশন দেখে সঞ্জেও, এবং সঞ্জেও হাসতে থাকে, কারণ তোমরা বুঝতেই পারছো নাচতে গিয়ে আসলে সে ঢুস করে দেয়। সোল সেখান থেকে পালিয়ে গেলে সিনিয়র ছেলেটি পিছে পিছে গেলে এবার সোল অনেক রেগে গিয়ে তাকে বলে এটা কি তোমাদের পানিশমেন্ট, 1-2 বছরের বড় হয়েছে বলে আমাদের এরকম করবে? হ্যাঁ, কিসের পানিশমেন্ট? যদি হাড়ির ড্রাঙ্ক হতে হবে বলে সে খাবারটিকে তার মাথায় ওটি ভেঙে ফেলে। এরপর রাগ করে সেখান থেকে বের হয়ে যায়, তার ব্যাগটি নিয়ে চিন্তা করে সে এখনই বাসায় চলে যাবে। পথে সোল সঞ্জয়কে দেখতে পেয়ে ব্যাগ দিয়ে মুখ আড়াল করে একবারে ফরেস্টের দিকে দৌড় মারে, আর সঞ্জয় তার এই দৌড়ে চলে যাওয়াটি দেখতে পায়। এদিকে তখন তার বন্ধুদের যে ব্যান্ডের দল তাদের দেখানো হয় তারা প্র্যাকটিস করছে এবং তারা ভাবছে যে একটা কে সুপারস্টার আছে তার সঙ্গে তারা একটা অডিশন দিতে পারে এবং যোগাযোগ করতে পারে। সোলকে দেখানো হয় বনের মধ্যে সে একা একা হাঁটছে আর নেটওয়ার্ক খুঁজে ভাবছে ও এটা তো তার সেই স্মার্টফোন নয়, এটা তো 2009-এর ফোন। তারপর সে সেখান থেকে অস্ত্র বের করে হাতে রাখে এবং তখন তার পিঠে এসে যখনই হাত দেয় সঞ্জয়, সে তখন সঞ্জয়কে সেটা দিয়ে শক দিলে সঞ্জয় সেখানে পড়ে গেলে সে অস্থির হয়ে যায়, সঞ্জয় সঞ্জয় করে ডাকতে চায় এবং উঠতে বলে। যখন উঠে না তখন সে সবাইকে চিল্লায় ডাকতে থাকে কে আসো আসো প্লিজ, আর মোবাইলে নেটওয়ার্কের চেষ্টা করতে থাকে। তখন পিছন থেকে সঞ্জয় তাকে আবারও ঘুরিয়ে ধরলে তার পা গিয়ে পড়ে একটা ফাঁদের উপরে এবং সে সাথে সাথে ওপরের দিকে একবারে পা উঠে গিয়ে মাথা নিচের দিকে থেকে ঝুলিয়ে পড়ে এবং ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আর সঞ্জয়ও বলে এটা কি হলো। তারপর তাকে আস্তে আস্তে করে খুবই কেয়ারফুলি নামায় এবং এইবার আজকে দিয়ে 2বার সঞ্জয় তাকে এভাবে বাঁচালো এবং পাজাকোলা করে নিল। তারপর তার পায়ের সেই ফাঁটটি খুলে দেয় আর বলে এটা তো ইল্লিগাল, এখানে কেন রাখা হয়েছে। আর তখন সে সোলকে বলে যে আমাকে অনুসরণ করো আর এটা রাখো, এটা সেলফ ডিফেন্সের জন্য ওকে, কিন্তু এটাতে ব্যাটারি ভরাতে হয় তাও জানো না। সে বলে তোমাকে কি তাহলে শক লাগেনি? সে তখন বলে না, ব্যাটারি ভরে নিও। আর এরপর বলে এখানে কোনো ওয়াকিং ট্র্যাক নাই, তুমি আমাকে অনুসরণ করো তাহলে যেতে পারবে ফিরে। কিন্তু সোল যখন সেখানে দাঁড়িয়ে থাকে বলে তুমি কি আমাকে এতই ঘৃণা করো যে আমার সাথে আসতেও চাও না, আমার মুখটিও দেখতে চাও না? তখন তো সোল মনে হয় কেঁদেই দিবে যে তোমাকে তো আমি ঘৃণা করি না, তোমাকে ভালোবাসি বলেই তো আমি এখানে এসেছি, আর তোমাকে আমি কিম সিয়ংয়ের কাছ থেকে বাঁচাতে চাই, এই জন্যই তো আমার এখানে আসা। কিন্তু মুখে সোল সঞ্জয়কে কিছুই বলতে পারে না, তাকে অনুসরণ করে। এদিকে সোলের ভাইকে দেখানো হয় সে মোবাইলে ট্রাই করতে হঠাৎ তার মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। এরপর সে দেখতে পায় সোল আর সঞ্জয় আসছে। সে যে সঞ্জয়কে বলে তুমি আমার বোনকে কিস করনি তো, তোমার লিপ সাবধানে রেখেছো তো, না হলে কিন্তু তোমার লিপের কোনো ঠিকানা থাকবে না, তোমার লিপস হারিয়ে ফেলবে। সে তখন কোনো কিছু না বলে চুপ করে থাকে, বলে আমাকে ছেড়ে দাও, যেতে দাও। বলে ও আচ্ছা, তাহলে আমার বোনের সঙ্গে কোনো কিছু করতে পারোনি না, বলে তাকে আটকে বলে প্লিজ একটু দাঁড়াও, তোমার ফোনটাকে আমাকে একটু ধার দিবে। তখন সঞ্জয় তার ফোন তাকে দিলে সে বলে দেখো আমি কিভাবে মেয়ে পটাই, বলেই সে তার গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে একেবারে সোনা জাদু মণি প্রিন্সেস তুমি কোথায়, তোমাকে ফিল করছে এগুলো বললে তার গার্লফ্রেন্ড ডিরেক্টলি বলে যে আমাকে ভুলে যাও, আমি ইচ্ছা করেই তোমার ফোন ধরিনি বুঝছো, কারণ তোমার সাথে ব্রেকআপ করতে চাই। সোলকে দেখানো হয় সে ফিরে এসে একা একাই আরও বেশি ড্রিঙ্কস করতে থাকে। আর একটু আগে বনে সঞ্জয়ের কথাগুলো তার মনে পড়তে থাকে এবং আরও কষ্ট পেয়ে আরও ড্রিঙ্কস করতে থাকে। এদিকে সোলের ভাই তো কাঁদতে থাকে যে তার গার্লফ্রেন্ড তাকে ধোকা দিয়েছে। তখন সঞ্জয় তার ফোনটি নিতে চাইলে দেখে সে তো পুরোই ড্রাঙ্কড, অ্যালকোহলের গন্ধ। সে তাকে সামাল দিতে থাকে আর সে তো তাকে জড়িয়ে ধরে আরও কাঁদতে থাকে যে আমাকে কেন সে ধোকা দিল, কেন সে আমার কাছ থেকে চলে গেল। এরপর মাতাল অবস্থায় সেই রুম থেকে বের হয়ে গেলে হিউনজো তাকে দেখতে পায় আর তখন তার পিছু পিছু বের হতে থাকে সঞ্জয়ও। এবং সঞ্জয় সেখানে বের হতে থাকলে সেই মুটু ছেলেটাকে দেখতে পায়, তার টয়লেট লেগেছে এবং সে টয়লেটে গেলে দেখে টয়লেটের দরজাটা লাগানোর কোনো উপায় নেই। সঞ্জয়কে রিকোয়েস্ট করে দরজা ধরে থাকতে সঞ্জয়ের মনে পড়ে কিভাবে সে অপমান করেছে সোলকে, আর সে তখন বলে ঠিক আছে আমি তোমার দরজা ধরে থাকবো, তুমি যাও। সে যখন টয়লেট করতে বসে সে ইচ্ছা করে দরজা খুলে দিয়ে সেখান থেকে চলে যায়। আর সামনে থাকা মেয়েগুলো দেখতে পায় সে টয়লেটে বসে টয়লেট করছে আর নিজেদের চোখ ঢাকতে থাকে আর হাসতে থাকে, অর্থাৎ সঞ্জয় সোলের প্রতি অন্যায় হওয়ার প্রতিশোধ নিল। এরপরে সঞ্জয় সোলের পিছে পিছে যায়, দেখে সোল এক অমাতাল অবস্থায় একটা মাচাঙের উপরে উঠে শুয়ে শুয়ে আকাশ দেখছে আর নিজের মনে চিন্তা করছে কিভাবে তার শেষ কথা হয়েছে সঞ্জয়ের সাথে, এবং তারপর আর সঞ্জয়কে সে জীবিত দেখতে পায়নি আর কষ্ট পেতে থাকে। এদিকে হিউনজু গুমের পিছে পিছে যেতে যেতে দেখে গুমও সেই ফাঁদে পড়ে একেবারে ঝুলছে, কাঁদছে আর বলছে তার ব্রেকআপ হয়ে গেছে। আর এর কথা শুনে খুবই খুশি হয় হিউনজু
যে তার ব্রেকআপ হয়ে গেছে। তখন কিম আস্তে আস্তে টুপি সরিয়ে তাকে কিস করে দেয়, আর এইখানেই তাদের প্রথম কিস হয় দুজনার। সঞ্জয়কে দেখানো হয় সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পাগলের পাগলামো দেখছে যে সে টলছে। হঠাৎ করে পড়ে যেতে চাইলে সঞ্জয় একেবারে দৌড়ে গিয়ে তাকে আটকাতে চাইলে সে সঞ্জয়ের বুকের উপরেই পড়ে যায়। সঞ্জয় সোলকে ভালোভাবে উঠিয়ে বসিয়ে দেওয়ার পরে বলে, তুমি তো এখনই পড়ে যাচ্ছিলে, আর এখানে এই অবস্থায় তুমি কেন এসেছো? তারপর সে ভালো করে দেখে এটা সঞ্জয়, আর কাঁদতে থাকে। বলে, তুমি কেন আমার কাছে এসেছো? আমাকে ফলো করছো কেন? তুমি আমার কাছ থেকে দূরে থাকো। এমনভাবে আচরণ করো যে তুমি আমাকে চিনো না, কোনো দিন দেখো নি, না হলে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আর সেই ক্ষতি রোধ করবার জন্যই তো আমি এখানে। সঞ্জয় তো তার কথার কোনো কিছুই বুঝতে পারে না। বলে, সরি, ঠিক আছে, আমি আর কখনোই আসবো না, প্লিজ থামো, তুমি আর কান্নাকাটি করো না। সিন কাট করে দেখানো হয় সঞ্জয় ইনহিউকের কাছে গেছে। ইনহিউক বলে, কেমন হলো তোমাদের ট্রিপ? খুব মজা করেছো না? এনজয় করেছো? সোলো তো সেখানে ছিল। তারপরে সেই কেসটার দেখিয়ে বলে, চলো না, তুমি যে 2টা গান লিখেছো ওই 2টা গান শো আমরা সেখানে পার্টিসিপেট করি। সঞ্জয় বলে, আগে বলো আমার যে গানটি তুমি দেখেছো এটা কারোর সঙ্গে শেয়ার করেছো? ইনহিউক বলে, কারোর সঙ্গেই তো শেয়ার করিনি, শুধু আমি জানি। এরপরে দেখানো হয় 2জন পুলিশ অফিসার সেই আস্তানায় চলে গেছে ক্রিমিনালের, কিন্তু হঠাৎ করে দূরে তারা আগুন দেখে দৌড়াতে দৌড়াতে বলে 911-তে ফোন দিয়ে এখনই খবর দাও। আর সেখানে আগুন দিয়ে জ্বলতে দেখে ভাবে আর তো কোনো প্রমাণ পেলাম না। আর সাইকো কিলারটি পাশে দাঁড়িয়ে হাসতে থাকে আর দেখতে থাকে। সকালবেলা ফোন আসে সরাসরি সোলের কাছে পুলিশ স্টেশন থেকে। তাকে জানানো হয়, আপনার দেওয়া তথ্য মতে আমরা গিয়েছিলাম সে জায়গায় ইনভেস্টিগেশন করতে, কিন্তু পুরো জায়গা আগুনে পুড়ে গেছে, আর কোনো প্রমাণ পাওয়া সম্ভব না। সোল টেনশনে পড়ে যায়, বলে, তাকে কি গ্রেপ্তার করা যাবে না কোনোভাবেই? বলে, না, সবকিছু তো জ্বলে গেছে। সোল টেনশনে পড়ে যায়, ভাবে এরকম তো কিছু বর্ণনাই ছিল না। তারপরে তাকায় সঞ্জয়ের বাসার দিকে। এরপর ব্যাগ গুছিয়ে নিয়ে দৌড়াদৌড়ি করে ভেগে যেতেই সেখানে সঞ্জয়ের সামনে এসে দাঁড়ায়। বলে, কোথায় যাচ্ছ তুমি? চলে যাচ্ছ যে সময় থেকে এসেছো সেই ফিউচারে? সে তো অবাক হয়ে যায়, কেন সঞ্জয় কথা বলছে তাকে। সে সঞ্জয়ের দিকে তাকিয়ে বলে, তার মানে কি বলছো তুমি? বলে, কালকে রাত্রে যে গানটি তুমি গাচ্ছিলে সেই গানটি তুমি কোথা থেকে শুনেছো? সে বলে, গান? কিসের গান? এরপরে দেখানো হয় সে যখন তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল তখন সে সেই গানটি গুনগুন করে গাচ্ছিল, যেটি আসলে সোলকে নিয়ে লেখা। এবং সেখানেই দেখানো হয় সোলকে সে যখন কাঁধে নিবে তার আগেই সোল ঢলে পড়ে অ্যাক্সিডেন্টালি তাদের কিস হয়ে যায়। এবং তারপরে সে আবারও ভাবতে থাকে যে অ্যাক্সিডেন্টালি এই কিস, এবং কাঁধে নিয়ে যখন সে পথ হাঁটে তখন সোল তার প্রথম গানটি, সোলকে নিয়ে লেখা গানটিই গাচ্ছিল। তার মাথায় আসে না সোল কীভাবে এটি জানলো। সোল তখন বলে, আমি জেনেছি ইন ফিউচারে তুমি এটা গেয়েছো, আমি তো ফিউচার থেকে এসেছি, আমি তোমার কিছু হতে দিব না, এবার তোমাকে আমি বাঁচাবই সেই কিম জং গুন্ডার হাত থেকে। এগুলো অস্পষ্ট করে সে শুনেছে। এখন সে জিজ্ঞেস করে, বলো তুমি আমাকে কার হাত থেকে বাঁচানোর জন্য এসেছো? তুমি কেনই বা এত টেনশনে থাকো, আমাকে দেখলেই কাঁদো? এবার আমাকে তুমি সত্যি কথা বলো। সোল তাকে আর কিছুই বলতে পারে না, কি বলবে সে, কারণ যার জন্য তাকে বাঁচাতে এসেছে সে তো তাকে পেলেই মেরে ফেলবে। সোলের এই ঘটনাগুলো জানার কারণে সোলও সেখানে ভয় পেয়ে যায়। আর তো তার কাছে গোপন করার কিছুই নাই, তাই অবাক হয়ে তাকিয়ে থাকে শুধু সঞ্জয়ের দিকে। আর সঞ্জয় বলে, কেন তুমি আমাকে অ্যাভয়েড করছো? যদি এমন কোনো ভয়ে তুমি আমাকে অ্যাভয়েড করে থাকো তাহলে প্লিজ ভয় পেও না, আর আমাকে জানাও কি হয়েছে। আমি কি সেই ফিউচারে মারা গেছি? আমার কি অনেক বড় কোনো ক্ষতি হয়েছে? তখন সোল কোনো কিছুই বলে না। আর এর মধ্যে দিয়েই এই পর্বটি এখানেই শেষ করে ফেলা হয়। এপিসোড 10-এর শুরুতেই দেখানো হয় সঞ্জয় আর সোল তাদের ভিডিও দোকানে, এবং সেখানে সঞ্জয় টার্মিনেটরের ছবিটি দেখিয়ে বলছে, তুমি কি এভাবে টার্মিনেটরের মতো টাইম ট্রাভেল করে এসেছো? সে তখন বলে, না, এই যে দেখো এই ঘড়ির মাধ্যমে। তখন সে ঘড়িতে দেখায় যে এই বাটনটি প্রেস করার পরে এটি টাইম মেশিন হয়। সে আরও অবাক হয়ে যায়, বলে, এই ঘড়িটি তাহলে আমার? তুমি দাবি করছো 2023 সালে? বলে, হ্যাঁ। বলে, তুমি কিভাবে পেলে এই ঘড়ি তাহলে? বলে, আমি অকশানে কিনেছি $3000 দিয়ে। বলে, $3000? পুরনো জিনিস বিক্রি করেছি? সে তখন ভাবে যে তুমি আমাকে যেভাবে বাঁচিয়েছো এবং তারপর তোমার মৃত্যুর পরেই আসলে এটি টাইম মেশিন হয়ে গেছে, আমি তো সেটা তোমাকে বলতে পারছি না যে এটা কীভাবে টাইম মেশিন হয়েছে। তারপর সে বলে, আসলে তোমার কাছে এটা অদ্ভুত মনে হলেও সত্যি। বলে, তুমি কেন এসেছো বলো। সে বলে, আমি কেন এসেছি বললে আসলে সময় থেমে যায়, আমি বলতে পারি না। তখন সে বলে, তুমি কি এখন সময়কেও কন্ট্রোল করা শুরু করেছো? সোল জানায় যে সে সময়কে কন্ট্রোল করে না, কিন্তু পরবর্তীতে অর্থাৎ ফিউচারে সে অনেক বড় এক্সক্লুসিভ ব্যান্ডের একটা বড় গায়ক হবে এবং সে হচ্ছে তার ফ্যান। আর তখনই সময় থেমে যায়, কিছুই শুনতে পায় না সঞ্জয়। সে তখন সঞ্জয়কে বলে, আসলে তোমাকে বুঝাতে পারবো না বলে। সোল বলে, তোমাকে কনফিউজ করার নয়, এই সময় আমি সব শেষবারের জন্য টাইম ট্রাভেল করতে পেরেছি এবং আমাকে সব কিছু ফিক্স করতে হবে, এটাই আমার কাছে লাস্ট চান্স। এরপরে আমি আর টাইম ট্রাভেল করে হয়তোবা আসতে পারবো না। তখন তো সঞ্জয় বলে, শোনো, এরকম উল্টাপাল্টা লজিক দিও না, আমি চলে যাচ্ছি ইউএসএতে, আর আমাকে যদি পছন্দই না হয় এরকম মিথ্যা বলে আমার সাথে আর কোনো রকম কনফিউজ করার দরকার নেই, আমি নতুন করে রিহাবে জয়েন করছি। সঞ্জয় চলে গেলে সোল ভাবে ভালোই হলো, সে যদি চলে যায় এখান থেকে ইউএসএতে তাহলে আর সেই কিডন্যাপারের সঙ্গে দেখা হবে না। সিন কাট করে
সঞ্জয়কে সেই ঘড়ি নিয়ে বসে থাকতে দেখা যায়। আর সেখানে অন্যান্য ক্লাসমেটরা এসে বলে, তুমি এখানে এটা নিয়ে ভেবে বসে কি করছো? তখন সঞ্জয় উদাস হয়ে তাদেরকে বলে, তোমরা কি টার্মিনেটর দেখেছো? এটা কি পসিবল যে মানুষ টাইম ট্রাভেল করতে পারে? তখন তারা লজিক দেখায়, হতেও পারে, আইনস্টাইনের সূত্র পড়েছিস না, এটা সত্যি হতে পারে। তারপর সে বলে, যদি তুমি কোনো মেয়েকে পছন্দ করো আর সেই মেয়ে যদি বলে টাইম ট্রাভেল করছে, কি বলবে? বলে, আরে ও তো তোমাকে স্টুপিড বানিয়েছে, কারণ এটা এখনকার যুগের নতুন রিফিউজ করার স্টাইল হয়ে দাঁড়িয়েছে। মেয়ে এসে বলবে যে সে টাইম ট্রাভেল করছে, মিথ্যক কথাকার। এদিকে সোল একা একা বসে বাড়ির সামনে ভাবছে সে যদি ইউএসএতেই যায় তাহলে তো খুবই ভালো। আর সেই সময় তার বাবা বের হলে সে যেচে কথা বলে। এরপরে তার বন্ধুকে দেখানো হয় ফোনে, তার বন্ধু খবর পায় যে তারা যে ক্লিপসটি পাঠিয়েছিল গানের সেটি অ্যাকসেপ্ট হয়েছে। কে সুপারস্টার থেকে তাদের কল এসেছে সেকেন্ড টেস্টের জন্য, এবং এতে সে কেঁদে কেঁদে সবাইকে জানায় আর বলে, এবার কিন্তু ভোকাল হিসেবে থাকতেই হবে আমাদের ফ্রেন্ড সঞ্জয়কে। আর আমি সঞ্জয়ের ওই ক্লিপটি দেখো এটিও পাঠিয়ে দিয়েছিলাম। ওরা সবাই টেনশনে পড়ে, সঞ্জয় থাকবে কি? সে বলে থাকতেই হবে। এরপরে দেখানো হয় চলে গেছে সে বাসায়। ইনহিউক বাসায় গিয়েই তো খেতে বসে যায় টেবিলে, এবং সঞ্জয় হাত মুখ দিয়ে খেতে বসলে তার বাবা বলে, শোনো, আজকে আমার সোল মেয়েটার সঙ্গে দেখা হয়েছিল, সে তো খুবই টেনশনে আছে আমার ছেলেকে নিয়ে। সে বলছে তাড়াতাড়ি যেন সঞ্জয়কে ইউএসএতে পাঠানো হয়। তখন সঞ্জয় খুবই অবাক হয়, বলে, সে বলেছে? তার বাবা বলে, হ্যাঁ, আমি তো ভেবেছি সে আমার ফিউচার পুত্রবধূ হবে, এখন দেখছি সে তোমাকে নিয়ে আসলেই অনেক টেনশন করে, এবং তাড়াতাড়ি আমি রিহাবের সঙ্গেও কন্ট্যাক্ট করেছি। এতে করে তার বন্ধু খুবই অবাক হয়ে বলে, কেন তুমি যাবে রিহাবে? তুমি এখানে থাকবে? তো বলে, কেন, তোমার কথা শুনবো? তুমি কি আমাকে ভালোবাসো? তার বন্ধুর তো চুল খাড়া হয়ে যায় এটি শুনে। এরপর সে বলে, না, কিন্তু আমি তো তোমাকে পছন্দ করি অ্যাজ এ ফ্রেন্ড, তোমার তো থাকা উচিত। তার বাবা বলে, ইনহিউক, তাকে ভালো পরামর্শ দাও, সে যেন ইউএসএতে যায়। সোলকে দেখানো হয় সে পুলিশ স্টেশনে গিয়েছে, এবং সেখানে পুলিশ তাকে বলছে যে তোমাকে ডেকে পাঠিয়েছে কারণ অনেক দিনের ঘটনা, যদিও তোমার খারাপ লাগবে, কিন্তু আমরা ভিকটিমের স্টেটমেন্ট আবারও নিতে চাই। তখন তার স্টেটমেন্ট অনুযায়ী সব কিছুই সে আবারও বলে কি হয়েছিল, এবং তারপরে সে বলে, বাসা পুড়ে গেছে আমি শুনলাম, আপনারা কি কিছুই সেখানে পাননি? কিন্তু সেখানে অফিসার কিম জানান আমরা অনেক কিছু পেয়েছি, এবং এটি হেল্প করবে তাকে ধরতে। এরপরে 4টা গাড়ির ছবি দিয়ে বলে, যদি বলো উনি যে কোন গাড়ি নিয়ে পালিয়েছেন আর কোন গাড়ি নিয়ে তোমাকে অ্যাটাক করেছেন। তখন সে গাড়িটি মনে করার চেষ্টা করে, যেটি একটি পিকআপ ভ্যান ছিল হোয়াইট কালারের, এবং সে দুটো ছবি পিক করে বলে এই দুটো ছবির মধ্যেই একটা হবে এবং এরকম টাইপই। তারপরে তাকে দেখানো হয় সে চলে এসেছে ইউনিভার্সিটিতে আসতেই তার ভাই এসে তাকে চমকায় দেয় প্রথমেই, যে তুমি কোথায় গিয়েছিলে। দুই ভাই বোনের কাছে একই সঙ্গে ফোন আসলে গিউম দেখে যে তাকে হিউনজু ফোন দিয়েছে, ফোন কেটে দিয়ে পালিয়ে যায়। আর সে তখন তার ভাইকে খুঁজতে গিয়ে দেখে হিউনজু তাকে ফোন দিচ্ছে, আর সে ফোনটি রিসিভ করে তাকিয়ে দেখে হিউনজু, আর পাশে দেখে তার ভাই নেই। এদিকে হিউনজু এসে বলে, তোমার ভাই একটু আগে তোমার সাথে ছিল না, কোথায় গেল? সে আমার কল রিসিভ করছে না। সে বলে, আমি তো জানি না, আমি কার্ড দিতে চেয়ে দেখি নাই। এদিকে ক্লাসরুমে বসে হিউনজু তাকে জিজ্ঞেস করে, দেখেছো আমার সেম কোর্স নিয়েছে কেন জানি সঞ্জয়, সে মনে হয় তোমার জন্যই এই কোর্সে এনরোল করেছে। পরে দেখছে সঞ্জয়ের পাশে এসে একটি মেয়ে বসে, বলে এই মেয়েটি আবার কে? সোল জিজ্ঞেস করলে তাকে জানায় যে গার্লফ্রেন্ড তো মনে হচ্ছে না। মেয়েটি তাকে সিডিউস করতে থাকে হাতে লোশন দিয়ে, এটি তারা পিছন থেকে খেয়াল করতে থাকে। হিউনজু বলে ট্রিপের দিন থেকে মেয়েটি তার পিছুই ছাড়ছে না, একেবারে আঠার মতো লেগে আছে। এরপরে ক্লাস শুরু হয়ে যায় এবং সেখানে কিভাবে ফিল্মের ডেভেলপমেন্ট হয় সেটি দেখানো হয়। ক্লাস শেষে তারা একটি বারে বসে ড্রিঙ্কস করছে। হিউনজু বলে, তোমার ভাইয়ের সাথে কি আবার প্যাক আপ হয়ে গেছে তার এক্স গার্লফ্রেন্ডের? সোল বলে, হঠাৎ তার কথা জিজ্ঞেস করছো, তুমি তার প্রতি ইন্টারেস্টেড নাকি? সে তখন চমকিয়ে বলে, আরে না না, আমি তো এমনি তার একটু খোঁজ নিতে চাচ্ছিলাম, ইন্টারেস্টেড কই। এরপরে তারা সেখানে ড্রিঙ্কস করতে চলে আসে সঞ্জয় তার ক্লাসমেট সহ, এবং সঞ্জয় ড্রিঙ্কস করতে যাবে সেখানে তার বাবা মেসেজ দিয়ে জানায় যে তোমার টিকিট বুকিং করে নিও, আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি সেখানে। এর মধ্যে আরেকজন সহপাঠীর একটি ইমার্জেন্সি কল আসলে তাদেরকে এক্সকিউজ করে কিছুক্ষণের জন্য সে বাইরে চলে যায়। হিউনজু মাতাল অবস্থায় ঘুমিয়ে পড়লে তাকে ডাকতে থাকে সোল, আর সোল বলে চলো বাসায় যেতে হবে, তুমি ঘুমিয়ে গেলে নাকি? তখন হিউনজু উল্টাপাল্টা বকতে থাকে। সোল উঠতে যাবে, ওই সময় তার সব কয়েন পড়ে গেলে একটা কয়েনের পিছু পিছু যেয়ে অবশেষে কয়েনটি সে পেয়ে যায়, কিন্তু কয়েনটি যে টেবিলের নিচে ভালো করে উঠতে যাবে দেখে সেখানে সঞ্জয় আর সেই মেয়েটি, এবং সে চুপচাপ বসে থাকে আর বের হতে পারে না। মেয়েটি তাকে সিডিউস করে বলে, তুমি আমেরিকাতে যাচ্ছ, তাহলে কি আমিও তোমাকে ফলো করতে করতে যাব? সে বলে, কেন, তুমি কেন আসবে? বলে, তুমি কি আমাকে একটুও পছন্দ করো না? সঞ্জয় তো অবাক হয়ে যায়। সঞ্জয়ের মনে পড়ে সোলকেও সে বলেছিল যে তুমি আমাকে পছন্দ করো না, ঠিক আছে, তাই বলে আমার সঙ্গে যাবেও না? এই কথা মনে পড়তে সে চুপ হয়ে যায়, মেয়েটিকে কোনো জবাব দেয় না। মেয়েটি তখন তাকে কিস করতে যাবে, আর তখন চোখ বন্ধ করে সোল। সেই সময় তার ফ্রেন্ডরা চলে আসলে তারাও মনে করে যে এখানে তারা কিস করছিল।
তারা সেখান থেকে চলে যেতে চাইলে হঠাৎ মোবাইলের শব্দ বলে, কোথায় শব্দ হচ্ছে, তোমরা কি শুনতে পাচ্ছ না কোথায়? এদিকে তাড়াতাড়ি সোল বন্ধ করে মোবাইল তাড়াহুড়ো করে বের হয়ে দৌড় দেয় টেবিলের নিচ থেকে। তারা বলে, কে দৌড়ালো? ওটা তো মনে হচ্ছে সোল। সোলের বান্ধবী বলে, হ্যাঁ সোল, ও তো পুরাই মাতাল। আর তখন সঞ্জয় এটি শুনে সেও পিছু পিছু দৌড় মারে। সোল তো গিয়ে মাথা থেকে ওটা খুলে দিয়ে দেয় ওখানকার গার্ডকে, তারপর দৌড় লাগায়। সঞ্জয় নিচে এসে সোলকে দেখতে পায় না। তার ফ্রেন্ড এসে বলে, আহা বেচারা সোল, সে তো তোমাকে পছন্দ করে, নিশ্চয়ই আজকে জেলাস হয়েছে তোমাদেরকে কিস করতে দেখে। সে বলে, কোথায় আমরা কিস করেছি? কিস তো করিনি। পরের সিন দেখায় যে মেয়েটি কিস করতে আসলেও সে তার কপালে আঙ্গুল দিয়ে মেয়েটিকে সরিয়ে দিয়ে বলে, কি করছো তুমি? আর সেই সময় বন্ধুরা এসে হাজির হয়। সে বলে, কিন্তু এমনভাবে তোমরা ছিলে, আমরাই ভেবেছি তোমরা কিস করছিলে। মেয়েটি নিশ্চয়ই জেলাস হয়েছে। সঞ্জয় বলে, কেন সে জেলাস হবে? বলে, কারণ আমি জানি মেয়েটি তোমাকে অনেক পছন্দ করে। গত বছর যখন তুমি কাঁধে আঘাত পেয়েছো, মেয়েটি এত কান্নাকাটি করেছে, আমি দেখেছি। এটা পছন্দ ছাড়া আর কিছু না। আহারে বেচারি অনেক জেলাস হয়েছে। এদিকে সত্যিই দেখানো হয় সোল বাসার ছাদে গিয়ে ভাইয়ের সঙ্গে ড্রিঙ্কস করছে আর সেই মেয়ের গোষ্ঠী উদ্ধার করছে। আর সঞ্জয় বলছে, তুমি 10 বছর আগে একজনকে কিস করেছো, ভালোবেসেছো, সেটি ভুলে গেছো? আজকে আবার আরেকজনকে কিস করছো, ভালোবাসছো, এটা তো ঠিক না। আর সেই সময় সঞ্জয় তার বাসার নিচে এসে শুনতে পায় অনেক জোরে চিৎকার করছে সোল। সেখানে সে দাঁড়িয়ে পড়ে। আর সোল সেখানে অতিরিক্ত মাতাল হয়ে তার হাত পা একেবারে ঝাড়তে থাকে, নাড়াতে থাকে। তখন তার পা থেকে একটা স্যান্ডেল খুলে নিচে পড়লে সে যায় দেখে স্যান্ডেলটি নিচে একেবারে সঞ্জয়েরই হাতে। দৌড়ায় এসে সে সঞ্জয়কে স্যান্ডেলটি নিয়ে বলে, এটি আসলে আমার ভাইয়ের স্যান্ডেল। তখন সে তার পায়ে স্যান্ডেলটি পরিয়ে দিয়ে বলে, সঞ্জয় জিজ্ঞেস করে, তাহলে তুমি রেস্টুরেন্টের টেবিলের নিচে ছিলে? সে বলে, কই, আমি ছিলাম না, আমি তোমাদেরকে কিস করতে দেখিনি। আর তখনই সঞ্জয় বুঝতে পারে আসলে সেই ছিল। তখন বলে, তাহলে তুমিই ছিলে সেটি না? দৌড়িয়ে পালিয়ে এসেছো কেন? কেমন লাগে অন্যকে কিস করলে দেখলে? তোমার মনের ফিলিংস কি? তোমার কি একটুও খারাপ লাগছে না? সে তখন সঞ্জয়কে জানায়, না, তার একটুও খারাপ লাগছে না, বলে চলে যায়। সঞ্জয়ও তার রুমে ঢুকে সোল দাঁড়িয়ে দাঁড়িয়ে 2023-এ তাকে কিস করা এবং প্রপোজ করার দৃশ্যটি ভাবতে থাকে। আর তখনই জানালা খুলে ফেলে সঞ্জয়, আর সেটি দেখে সে তাড়াতাড়ি মেঝেতে বসে পড়ে। সঞ্জয় জানালা খুলে তাকে খুঁজতে থাকে, কিন্তু সে মেঝেতে তখন কাঁদতে থাকে। আর সেই দৃশ্য তার মনে পড়তে থাকে। এসে বলেছে যে, আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। আর এখন রুমে বসে বলে, আমি তোমাকে মিথ্যা কথা বললাম, কারণ আমি চাই না তুমি আমার কাছে থেকে যাও। তুমি চলে যাও সঞ্জয়, তাড়াতাড়ি নিরাপদ জায়গায়। সিন কাট করে দেখানো হয় তেসাং চলে গেছে তার বাবার কাছে, আবার ও বাবার ড্রেস দেওয়ার জন্য। আর বলছে, আমাকে এভাবে ডেকো না, আমি তখন ব্যস্ত হয়ে গেছি, বলে বাবাকে গ্রিটিংস করে যখন চলে যাচ্ছে, তখন তার বাবার কাছে আরেকজন অফিসার এসে বলে, ইমসলের সেই কেসটার মোটামুটি সলভ হয়েছে। শুনে তো সে দাঁড়িয়ে যায়। তেসাং বলে, ইমসল? এরপরে দেখানো হয় ইনহিউককে। সে একটা বারবারে গেছে তার চুল কেটে ছোট করতে। বারবারের মহিলা তাকে জিজ্ঞেস করে, আপনি কি আর্মিতে জয়েন করছেন? সে বলে না। এরপরে চলে যায় তার ফ্রেন্ড সঞ্জয়ের বাসায়। গিয়ে সঞ্জয়কে চুল দেখিয়ে কাঁদতে থাকে আর বলে, আমি তোমার জন্য চুল কেটে ফেলেছি, আমার কথা তোমাকে শুনতেই হবে, তোমাকে কিন্তু এবার সেকেন্ড রাউন্ডে আমাদের সাথে গান গাইতেই হবে। বলে সে কাঁদতে থাকে, সেখানে বসে পড়ে। আর তাকে কাঁদতে দেখে সেও খুব আবেগী হয়ে যায় এবং সঞ্জয়ও বসে তাকে জড়িয়ে ধরে বলে, ওকে, আমি তোমাদের সাথে গান গাইবো, তাও কাঁদো না, প্লিজ চুপ করে থাকো। আর এইটি সে ভাবতে থাকে আর ভাবতে থাকে যে এইভাবেই আমি তাকে এখনই ট্র্যাপ করব। সেই সময় সঞ্জয় নামলে সে মাথা খুলতে যাবে, তখনই সঞ্জয় নিজে থেকেই বলে, আমাকে ফোন দিয়েছিল তোমার টিম থেকে, আমি যাচ্ছি, নেক্সট আমি গান গাচ্ছি, টেনশন নিও না। সে বলে এত সহজে সে রাজি হয়ে গেল। এরপরে সিন ইউনিভার্সিটিতে দেখানো হয়। সেখানে সোল খুঁজছে তার বান্ধবী ইনহিউককে। আর সেই সময় সেখানে চলে আসে কিম থেসং একটি ফুলের তোড়া আর তার দেওয়া সেই ব্যাগটি নিয়ে। সে তখন কিম থেসং এর মুখ চাপে ধরে এবং সেই দৃশ্যটি আবার দেখতে পায় সঞ্জয়। সঞ্জয় তো খুবই অবাক হয়ে যায় আর কল্পনা করে কিম থেসং তাকে ভালোবাসার অফার করছে, আর সেও কিম থেসং এর অফারটি গ্রহণ করে কিম থেসংকে জড়িয়ে ধরছে। এই স্মৃতিটি সঞ্জয় একা একা কল্পনা করে রেস্টুরেন্টে বসে আর একাই এমন জোরে চিৎকার করে বকা দিতে থাকে। তার সামনের ফ্রেন্ড মনে করে সে এক পিস মাংস খেতে চেয়েছে, এই জন্য সে মনে হয় বকা দিচ্ছে। সঞ্জয় রাগি মুখ দেখে সে ভয় পায়। সিন কাট করে দেখানো হয় সোল আর কিম থেসানকে। কিম থেসান তাকে ব্যাগ দিয়ে বলে যে, এই ফুল তোমার জন্য না, এটি আমাকেই আরেকজন দিয়েছে, ওকে। আর বলে, তুমি তো আমাকে জানাওনি গত বছর তোমার কিডন্যাপ হয়েছিল, এটা কিভাবে হয়েছিল আমি সেটা মনে করিয়ে দিয়ে তোমাকে কষ্ট দিব না, কিন্তু আমাকে জানাতে পারতে। তখন সে বুঝতে পারে যে সে আসলে অফিসার কিমের ছেলে। থেসান বলে, তোমাকে সাবধানে থাকতে হবে, বাবা জানো অনেক ভালো অফিসার, ধরে ফেলবে তাকে, কিন্তু যতদিন না ধরেছে তোমাকে কেয়ারফুল হতে হবে, ওকে। আর যখনই আমার হেল্প লাগবে। সে তখন কিম থেসানকে থ্যাংক ইউ বলে আর বলে যে, শোনো, এখন আমার প্রোটেকশন লাগবে, কিন্তু তোমাকে আমি একটা দায়িত্ব দিয়ে যেতে চাই, তুমি কিন্তু সিরিয়াসলি পালন করবে। 2023 সালে তোমার বাবাকে মনে করে দিবে যে আমার জন্য নয়, প্রোটেকশন লাগবে সঞ্জয়ের জন্য। আর এটি আমি তোমাকে কেন বলছি এখন বুঝিয়ে বলতে পারবো না, শুধু মনে রাখবে, এই কথা মনে থাকবে।
আর এরপরে সঞ্জয়কে দেখানো হয় সে গান প্র্যাকটিস করছে তার বন্ধুদের সাথে, কিন্তু গান শুরুই করতে পারে না। সে তার পিঠে নিয়ে যখন যাচ্ছিল সোলকে, সোল তারই এই গান গুনগুন করে গাচ্ছিল। এদিকে মিউজিকের ট্র্যাক তারা বাজিয়ে যাচ্ছে, কিন্তু সে গান শুরুই করতে পারছে না, শুধু সোলের কথাই ভাবে সোল কিভাবে জানলো। আর ইনহিউকে জিজ্ঞেস করে তুমি সোলের কাছে গানটি প্লে করেছিলে? ইনহিউ জানায় সে কখনোই প্লে করেনি। সিন কাট করে আমাদেরকে ক্রাইম স্পটে সেই পোড়াবাড়ির ওখানে দেখানো হয়। সেখানে সব ফরেন্সিক টিম চলে গেছে এবং তারা সব প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে। ইভেন ট্রাকের চাকার সাপও। অফিসার কিম দায়িত্বরত সিকিউরিটিকে বলে আমাদের সিসিটিভি ফুটেজগুলো লাগবে, কারণ এই লোকটি শুধুমাত্র কিডন্যাপার না, মার্ডার সাসপেক্ট, এবং রিজার্ভারে যে মার্ডার হয়েছিল সেই এটা করেছে। এরপরে সিন কাট করে দেখানো হয় সঞ্জয় বাসায় ফিরছে, তার বাবা তাকে ফোন করেছে। বাবা বলছে ভালো খবর, ইউএসএতে অ্যাডমিশন হয়ে গেছে রিহ্যাব সেন্টারে। একজন অ্যাথলেট তার নাম কেটে দেওয়ার ফলে একটা স্পেস ফাঁকা হয়েছে, সুতরাং তুমি ইমিডিয়েটলি যাচ্ছ। এদিকে সে ফোনে কথা বলতে বলতে দেখে সোলের মা সিঁড়ি থেকে পড়ে গেছে, সাথে সাথে সে তখন দৌড় মারে। এরপরে সোলকে দেখানো হয় সে থেসাংয়ের সঙ্গে আসছে, আর থেসাং তাকে বলছে অনেক অন্ধকার এখানে, তোমার সাথে আমি হেঁটে যাব। তখন সে জানায় যে সে সেফ থাকবে, সমস্যা নেই। সে বলে না আমার হাত ধরো। সে হাত ধরতে না চাইলে চেন বাড়িয়ে দিয়ে বলে এটা ধরো, কারণ সাসপেক্ট এখনও গ্রেপ্তার হয়নি, যে কোনো সময় তোমার ক্ষতি করতে আসতে পারে। এদিকে তার মা ফোন দিয়ে বাসার বিপদের কথা জানালে থেসাংকে নিয়ে বাসায় এসে দেখে তার মা আর সঞ্জয় মাথায় গামলা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, পানি ধরছে। তার মা তো তার এক্স বয়ফ্রেন্ডকে দেখে খুবই খুশি হয় আর বলে তুমি কেন ব্রেকআপ করলে, কি সুন্দর ফুল এনেছে সে। তারপরে সে বলে মা তুমি কি বলছো এসব। মায়ের উপরে রাগ করে সে। আর সঞ্জয়কে কেন কাজে লাগিয়েছে মাকে জিজ্ঞেস করলে, এবং সঞ্জয়ের কাছ থেকে গামলা নিতে চাইলে তার মা বলে আমার কাছ থেকে গামলা নাও, হাত লেগে গেছে। এরপরে থেসাং তার কাছ থেকে গামলা নিয়ে দুজন মিলে গামলা ধরে পানি ধরতে থাকে, আর থেসাং হেল্প করতে থাকলে তার মা খুবই খুশি হয় যে আসলেই সে জামাই হলে মন্দ হতো না। আর রাগ করতে থাকে এইদিকে খুবই সঞ্জয়। সে সময় দাদি এসে সঞ্জয়ের মাসালের প্রশংসা করলে সঞ্জয়ও হাতটি তুলে মাসালটি দেখাতে থাকে, আর কিম থেসাংও কি কম যায়, সেও মাসাল দেখাতে থাকে। একেবারে কোল্ড ওয়ার চলছে দুজনের মধ্যেই। এইদিকে সে পানি তাকে দুই হাতে ধরতে দিয়ে বালতি টানতে গেলে বালতির পুরো পানি ফেলে দেয়। তারপরে সে বলে যে তুমি পারো না কেন কাজ করতে যাও বলো তো। এরপর সে বলে কেন করব না, তুমি তো এ বাড়ির কেউ নয়, তুমি কে? আমি তো তাও তার এক্স বয়ফ্রেন্ড। সে বলে আমি তো নেইবার তো এক্স বয়ফ্রেন্ডের থেকে অনেক নিকটে। এরপর দুজনের মধ্যে গন্ডগোল বেঁধে যায়, বলে তুমি সোলকে নিয়ে খেলো না। সে বলে আমি যদি সত্যি বলি যে সোলকে আমি ভালোবাসি কি করবে তুমি। এটি শুনে দুজনের মধ্যে সেখানে মারামারি হয়ে যায়। আর একটা ইলেকট্রিসিটির তার প্রায় ঝুলছে দেখে তার দাদি এটি দেখে তো ভয় পেয়ে যায়, সোলও দেখে ভয় পেয়ে যায়। এরপর সোল দৌড়াতে থাকে সেই মেন সুইচটি বন্ধ করার জন্য। আর তার দাদি বলে তোমরা থামো, না হলে তো আমরা সবাই মারা যাব, দেখো কি হচ্ছে। তখন হাত বাড়িয়ে দেয় সঞ্জয় তার দিকে। কিম থেসাংকে উঠাতে যাবে, সেই মুহূর্তে ইলেকট্রিসিটির সেই লাইটটি পড়ে যেতে চাইলে কিম থেসাং সেখানে পড়ে যায়, আর সেই মুহূর্তেই সুইচটি বন্ধ করতে সমর্থ হয় সোল। এতে করে বেঁচে যায় সবাই। তার মা এসে দুজনকেই ধন্যবাদ জানায় এভাবে হেল্প করার জন্য। ততক্ষণে মিষ্টি এসেও কলটি ঠিক করে দিয়েছে, কারণ গিউম মাঝরাতেই মিষ্টিকে ডেকে এনেছিল। এরপরে কোথায় থাকবে, অনেক রাত হয়ে গেছে, এরকম একটা সিদ্ধান্তহীনতায় টলমলো করে চলতে থাকলে সঞ্জয় বলে কোনো সমস্যা নেই, আমার কাছেই থাকতে পারবে কিম থেসান। এটি শুনে সবাই খুশি হয় যে এই সমস্যার সমাধানটা এইভাবে যে সলভ হবে বুঝতে পারেনি, খুব ভালো হলো। আর বলে তোমাদের একদিন দাওয়াত করে খাওয়াবো, অবশ্যই আসবে। কিম থেসাং বলে আমার কোনো প্রবলেম নেই, চলে আসবো। আর সঞ্জয় তখন তার কাঁধে হাত দিয়ে তাকে নিয়ে চলে যায় তার বাসায় নিয়ে গিয়ে বেডপত্র দিয়ে বলে এই মেঝেতে ঘুমিয়ে যাও। সে বলে এই মেঝেতে ঘুমিয়ে যাব মানে, আমাকে বেড দাও আর না হলে সোফায় দাও। একটু আগে না বললে আমরা দুজন ঘনিষ্ঠ ফ্রেন্ড, বলে সে লেপ ক্যাথা নিয়ে সোফার উপরে গিয়ে শুয়ে পড়ে। আর সঞ্জয়কে বলে আমার উপরে হিংসা করো না, বুঝলে, নিজের প্রতি যত্ন নাও, না হলে তো আবার সোল আমাকে এসে তোমাকে প্রোটেক্ট করতে বলবে। সে তখন অবাক হয়ে বলে সোল আমাকে প্রোটেক্ট করতে বলেছে? থেসাং জানায় হ্যাঁ, এই মেয়েটি সবসময় চাই তোমাকে প্রোটেক্ট করতে, সুতরাং নিজের খেয়াল রাখো, নিজেকে প্রোটেক্ট করো। তারপর সে টিকিটটি পেয়ে অবাক হয়ে যায়, বলে তুমি ইউএসএতে চলে যাচ্ছ? যাক, সোল তাহলে একটু নিশ্চিত হবে তোমাকে নিয়ে। এরপরে সে রুমে এসে টিকিট দেখে আর সোলের কথা ভাবে। আর সোল সেই রিজার্ভারের মার্ডার কেস গুগলে এসে সার্চ দেয়, ঘটনা পড়তে থাকে, কি হয়েছিল সেখানে বোঝার চেষ্টা করে, কারণ ফিউচারে সে কোনো কিছুই এ সম্পর্কে দেখে আসতে পারেনি। এরপরে পরের দিন একেবারে সেই কে স্টারের কনসার্টে দেখানো হয় ইনহিউক এবং তার টিম অডিশনের জন্য চলে গেছে, এবং ফরচুনেটলি ইনহিউক এবং তার টিম অডিশন দিয়ে ইয়েস কার্ড পেয়ে যায় এবং তারা খুবই উচ্ছ্বসিত হয় এবং সেখানে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের বন্ধুর প্রতি, কারণ সঞ্জয়ের গান দিয়ে তারা ইয়েস কার্ডটি পেল। সোলকে দেখানো হয় ভাইয়ের অ্যাসাইনমেন্ট জমা দিতে সে ইউনিভার্সিটিতে এসে প্রফেসরকে খুঁজে বেড়াতে। সেখানে কয়েকজন ছেলে
কথা বলছে সঞ্জয়কে নিয়ে। সে শুনে সঞ্জয় আজকেই আমেরিকাতে চলে যাচ্ছে, কাউকে গুড বাই না বলেই। শুনে খুবই খুশি হয়। সঞ্জয়কে দেখানো হয় এয়ারপোর্টে তার বাবার সাথে সব ব্যাগ প্যাক করে দিয়েছে। বাবা কোথায় কি করবে কি থাকবে সব কিছু বলে দিচ্ছে, খাবারও দিয়ে দিয়েছে। এতে সঞ্জয় খুবই অবাক হয়, বলে বাবা এগুলো লাগতো না। তারপরে সে বাবাকে হাক করে এবং বাবা তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। সঞ্জয়কে দেখানো হয় সে চলে যাচ্ছে তার এয়ারপোর্টের লবিতে। হঠাৎ করে টিকিট দেখতে পাশের একটা সাইনবোর্ডে চোখ পরে টাইম ক্যাপসুলের কথা লেখা আছে এবং তখনই সে টাইম ট্রাভেলের কথা ভাবতে থাকে আর সেখান থেকে ফেরত যায়। আকাশে প্লেন উড়ে যেতে সোল খুবই খুশি হয় সেটি দেখে, আর ভাবে তুমি চলে গেছো এটাই খুব ভালো হয়েছে, আমার কাছে যত থাকবে না তত ভালো। কিন্তু নিজে নিজে একা ফিল করে। আর সঞ্জয় তাকে জিজ্ঞেস করেছে সে একবারও ভালোবেসেছিল কিনা, সে মিথ্যা বলেছে সেই কথা মনে করে। এরপরে একা একা বাসায় ফেরার সময় হঠাৎ করে সেই হোয়াইট পিকআপ ভ্যানটা দেখে সেখানে দাঁড়িয়ে আছে। দেখেই তো তার মনে পড়ে যায় এই সেই পিকআপ ভ্যান, যে পিকআপ ভ্যান সেদিন রাতে তাকে অ্যাক্সিডেন্ট করিয়েছিল। হঠাৎ করে ভ্যানটির আলো জ্বলানিভ হতে সে সেখান থেকে দৌড় লাগাতে থাকে। এখন ভাবে তাকে যেভাবে হোক সেফ থাকতে হবে এই ভ্যান থেকে। হঠাৎ করে সামনে দেখে সঞ্জয় দাঁড়িয়ে আছে। সঞ্জয়কে দেখেতে সে খুবই চমকে ওঠে, বলে তুমি কেন এসেছো, তুমি চলে যাওনি ইউএসএ, কি জন্য এসেছো তুমি? আর পিছনে সেই পিকআপ ভ্যানটি দেখতে থাকে। তারপরে বলে তুমি এখনই চলে যাও, আমার কাছে এসো না, পাগলের মতো করতে থাকে, দূরে থাকো আমার থেকে বলে চিৎকার করতে থাকে। আর দেখতে থাকে ভ্যানটি আসতেছে। কিছুক্ষণ পরে ভ্যানটি তাদেরকে পাস করে সেখান থেকে চলে গেলে সে যেন হাঁপ ছেড়ে বাসে এবং সেখানে পড়ে যেতে চাইলে সঞ্জয় তাকে আটকিয়ে ধরে। সঞ্জয় তাকে জড়িয়ে ধরলে সেও সঞ্জয়কে জড়িয়ে ধরে আর বলে তোমার আসা উচিত হয়নি। তখন সঞ্জয় বলে আমি ফিগার আউট করতে পেরেছি কেন তুমি সব সময় আমাকে মিথ্যা করে বলছো তুমি আমাকে পছন্দ করো না, ভালোবাসো না, কিন্তু সারাটা সময় তুমি আমাকে পছন্দ করো। তুমি ফিউচার থেকে এসেছো শুধু আমাকেই বাঁচাতে, তার মানে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু সেটা মুখে বলবে না। এখন আমাকে দূরে ঠেলে দিচ্ছ সেটাও আমাকে ভালোবেসে। বলে পকেট থেকে সে সেই ঘড়িটি বের করে দেয় এবং ঘড়িটি দেখে তার মনে পড়ে এটা সে কোথায় পেল। আর দেখানো হয় সঞ্জয় লবিতে বসে যখন সেই ক্যাপসুলটি দেখে তখনই তার মনে পড়ে টাইম ট্রাভেলের কথা। আর মনে পড়ে থেসাংয়ের কথা যে তুমি নিজেকে প্রোটেক্ট করো, মেয়েটি তোমাকেই প্রোটেক্ট করতে এসেছে। যদি টাইম ক্যাপসুল এরকম সত্যিই থেকে থাকে তাহলে তোমার কথাও সত্যি, আমি তোমায় বিশ্বাস করছি না। তারপর সে দৌড়াতে দৌড়াতে সেই গাছটির কাছে চলে যায় ট্রেজারটা বের করার জন্য, যেটা তারা হাই স্কুলে রেখেছিল এবং বলেছিল 1 জানুয়ারি 2023 এটি আমরা মিডনাইটে নিয়ে সেই হাংওয়াং ব্রিজে যাব। তাই তো সঞ্জয় বুঝতে চায় কি হয়েছে 2023-এ, কেনই বা চিঠির ভাষা থেকে বুঝতে পারে সে বেঁচে আছে, এই জন্যই তাকে ধন্যবাদ জানাচ্ছে। তার মানে কি সে এমন কিছু দেখেছে যে সে মারা যাবে। এরপর ঘড়িটির টাইম ঠিক করে এবং মনে করে যে সুইমিং পুলেও বলেছিল যে আমি তোমাকে প্রোটেক্ট করতে চাই, এই জন্য এসেছি, এই জন্য তোমাকে নিষেধ করছি, কিন্তু তখনও সে বিশ্বাস করেনি তার কথা। অর্থাৎ যতবারই সে এসেছে টাইম ট্রাভেল করেছে শুধু তাকে বাঁচাতেই। আমি বুঝতে পেরেছি সোল। সঞ্জয় বলে যে 2023-এ নিশ্চয়ই আমি মারা গেছি এবং সেটি মনে হয় তোমাকে প্রোটেক্ট করতেই। সোল তখন মাথা হালিয়ে বলে না। সঞ্জয় বলে আমাকে আর মিথ্যে বলো না, আমি তোমার পাশে থেকে সেই বিষয়টাকে আবারও মিথ্যে প্রমাণ করে দেবো। এই জন্যই আমি ইউএসএতে যাইনি, আমি তোমার কাছে ফেরত এসেছি। একবার আমরা ঘটনার সামনাসামনি করে দেখি না সোল, প্লিজ একবার তুমি মনের কথা শোনো, তোমার মন যে আমাকে ভালোবাসে সেটি স্বীকার করো। বলে সোলের গালে হাত দিয়ে সোলকে বলে আর অস্বীকার করো না। এরপর বলে এই সময়টাতে আমরা আছি, এই সময়টাতেই আমরা দুজন দুজনকে ভালোবেসে আমাদের সময়টাকে এনজয় করি। তারপর সে সোলকে একটি কিস করে। আর এইখানেই আসলে এই পর্বটি শেষ করে ফেলা হয়। কিন্তু আমাদের দেখানো হয় 2023 সাল, যেখানে সঞ্জয়ের মৃত্যুর খবর টিভিতে প্রকাশ হচ্ছিল সেই সময়টা থেমে গেছে। সঞ্জয়ের মৃত্যুর খবর টিভি থেকে আউট হয়ে যায়। তার পরিবর্তে সেখানে এক্লিসিপসের 5th অ্যালবাম প্রকাশ হয়েছে এবং তার সাকসেস নিয়ে খবর প্রকাশিত হতে থাকে। সেখানে সঞ্জয় নেই। এপিসোড 11-এর শুরুতেই আমরা দেখি সঞ্জয় আর সোল যখন কিস করছিল তখন পিছন থেকে সোলের মা আসছিল এবং সে সঞ্জয়কে দেখে চিনে ফেলে। আর সে সোলকে দেখার আগেই সোল সঞ্জয়ের জ্যাকেটের ভিতর লুকিয়ে যায়। আর তখন সোলের মা সেখান থেকে চলে যায়। পরে সঞ্জয় তার রুমে যে সোলের দেওয়া ঘড়ি দেখে খুশি হতে থাকে এবং আমরা দেখি সঞ্জয়ের বাবা বাসায় ফেরত এসেছে। এদিকে সোল পুলিশ স্টেশনে ফোন করে জানায় যে সে তার বাসার সামনে সেই হোয়াইট ট্রাকটি দেখেছিল, যে এই হোয়াইট ট্রাকে সেই সাইকো কিলারটি ছিল। এদিকে সঞ্জয় তার বাবাকে বোঝাচ্ছিল যে সে আর ইউএসএ যেতে চায় না, কারণ তার আর সুইমিং ভালো লাগে না। সিন কাট হয়ে আমরা দেখি সোল কলেজে যাচ্ছিল এবং তার জন্য সঞ্জয় ওয়েট করছিল। সঞ্জয় সোলকে হাক করে, কিন্তু সোল বলে যে কেউ তাদেরকে দেখে ফেলতে পারে আর সেখান থেকে চলে যেতে থাকে। পরে সঞ্জয় তার পিছু পিছু যায় এবং তার হাত ধরে এবং তারা দুজন একসাথে কলেজে যায়।
তারা যখন একসাথে কথা বলছিল তাদেরকে দূর থেকে হিয়ঞ্জু দেখে ফেলে এবং তাদেরকে দেখে সে অনেক চিল্লাচিল্লি করা শুরু করে। পরে হিয়ঞ্জু সোলকে জিজ্ঞাসা করে যে সে এই কথা কেন লুকিয়েছে, আর তখন সোল হিয়ঞ্জুকে বলে যে হিয়ঞ্জুও তো কিছু কথা সোলের কাছ থেকে লুকিয়েছে। তখন হিয়ঞ্জু সোলকে আর কিছু না বলে সে সঞ্জয়কে বলে যে সঞ্জয় যদি সোলকে কষ্ট দেয় তাহলে হিয়ঞ্জু সঞ্জয়কে মেরে ফেলবে। পরে সঞ্জয় হিয়ঞ্জুকে বলে যে তার এক ফ্রেন্ড হিয়ঞ্জুকে অনেক পছন্দ করেছে, আর সেটা শুনে হিয়ঞ্জু খুবই খুশি হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। আর তখন সঞ্জয় আর সোল হাসতে থাকে। পরে তারা যখন বাসায় যাচ্ছিল সঞ্জয়ের কাছে ইনহিয়কের ফোন আসে এবং ইনহিয়ক তাকে বলে যে তারা এর আগের অডিশন পাস করেছে এবং তারা ফাইনাল অডিশন দিতে যাচ্ছে। পরে সোল সঞ্জয়কে জিজ্ঞাসা করে কি হয়েছে, আর সঞ্জয় সোলকে বলে যে ইনহিয়ক তার অডিশন পাস করেছে এবং এখন সে ফাইনাল অডিশন দিতে যাচ্ছে। তখন সোল একটি ভিশন দেখে যে সঞ্জয় ইনহিয়কের ব্যান্ডের সঙ্গে পারফর্ম করছে এবং সে সঞ্জয়কে বলে যে তার ইনহিয়কের সঙ্গে অডিশন দেওয়া উচিত, কিন্তু সঞ্জয় বলে যে এখন অনেক লেট হয়ে গিয়েছে কারণ এখনই ইনহিয়ক অডিশন দিচ্ছে। সোল খুবই মন খারাপ করে এই ভেবে যে সঞ্জয় আর গান গাইতে পারবে না। আর তখন সঞ্জয় জিজ্ঞাসা করে যে সে এত মন খারাপ কেন করছে, আর সোল বলে যে ফিউচারে সে গান গাইতে খুবই পছন্দ করত, কিন্তু এখন সোলের জন্য সে আর গানও গাইতে পারবে না। এরপর আমরা সঞ্জয় এবং সোলকে একটি ডেটে দেখতে পাই এবং সঞ্জয় সোলকে সেই ডেটে একটি কিচেন গিফট করে। আর আমরা দেখি যে সঞ্জয়েরও সেই কিচেনের সঙ্গে একটি ম্যাচিং কিচেন ছিল এবং সোল সেটা দেখে খুবই খুশি হতে থাকে। পরে তারা যখন বাসায় যাচ্ছিল তখন সোল কিছু ফুলের পাপড়ি ধরার চেষ্টা করে। সঞ্জয় তাকে জিজ্ঞাসা করে যে সে কি করছে, আর তখন সোল বলে যে পড়ে যাওয়া ফুলের পাপড়ি ধরতে পারলে তাদের উইশ পূরণ হয়। তো সোল আবার ট্রাই করে পাপড়ি ধরার, কিন্তু সে পারে না। তো সঞ্জয় এসে তাকে হেল্প করে এবং তারা দুইজন মিলে একটি পাপড়ি ধরতে পারে। তারা দুইজনেই উইশ করতে থাকে এবং সঞ্জয় বলে যে তার উইশ অলরেডি পূরণ হয়ে গিয়েছে এবং সে সোলকে কিস করে। পরে সোল বলে যে তাদেরকে কেউ দেখে ফেলতে পারে, কিন্তু সঞ্জয় তার কথা শুনে না এবং তাকে সে আবার কিস করে। এদিকে আমরা দেখি ডিটেকটিভ কিম এবং তার অ্যাসিস্ট্যান্ট সাইকো কিলারটিকে ধরার চেষ্টা করছিল। পরে আমরা থেসাংকে সোলের সঙ্গে কথা বলতে দেখতে পাই এবং থেসাং সোলকে বলে যে সে তার বাবার কাছ থেকে জানতে পেরেছে যে সাইকো কিলারটি সোলের বাসার আশপাশে ঘুরছে। তখন সোল বুঝতে পেরে যায় যে সে সাইকো কিলার আসলে মেয়ের 10 তারিখ তাকে মারতে আসবে। সোল থেসাংকে এই ব্যাপারটি সিক্রেট রাখতে বলে, কিন্তু থেসাং বলে যে সে ফ্রিতে এই ব্যাপারে সিক্রেট রাখবে না। তখন সোল বলে যে সে তাকে ট্রিট দিবে, আর তখনই পিছনে সঞ্জয় চলে আসে আর জিজ্ঞাসা করে যে সোল কেন থেসাংকে ট্রিট দিতে যাবে। তখন সোল বিভিন্ন অজুহাত বানাতে থাকে আর সঞ্জয় বলে যে সেই থেসাংকে ট্রিট দিবে। পরে আমরা তাদের দুজনকে বারে দেখতে পাই এবং সঞ্জয় থেসাংকে জিজ্ঞাসা করে যে সোল তাকে কি সিক্রেট রাখতে বলেছে, কিন্তু থেসাং বলে যে সে বলতে পারবে না কারণ সোল তাকে সেটা সিক্রেট রাখতে বলেছে। আর সঞ্জয় খুবই বিরক্ত হয়ে যায় আর সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু থেসাং তাকে টানে এবং বলে যে সে একা একা খেতে পছন্দ করে না। সঞ্জয় বলে যে সে তার সঙ্গে খেতে চায় না, কিন্তু আমরা পরে দেখি সঞ্জয় এবং থেসাং দুজনই খুবই ড্রাঙ্ক হয়ে গিয়েছিল এবং তারা টেবিলেই ঘুমিয়ে পড়েছিল। পরে আমরা ইনগুমকে একটি ফিল্মে অ্যাক্ট করতে দেখি এবং সেই ফিল্মের ডিরেক্টর পরে বলে যে তার আর ইনগুমকে লাগবে না কারণ তার বদলে একটি ফেমাস অ্যাক্টর সেখানে অ্যাক্ট করবে। তো ইনগুম খুবই মন খারাপ করা শুরু করে এবং একটি বেঞ্চে বসে কাঁদতে থাকে। পরে তার কাছে হিয়ঞ্জু আসে এবং তাকে সান্ত্বনা দিতে থাকে এবং তখনই তারা একটি বড় কুকুরের ছায়া দেখতে পায় এবং তারা দৌড়িয়ে যেয়ে একটি আলমারির ভিতর গিয়ে পড়ে। পরে আমরা সঞ্জয়কে দেখি যে থেসাংকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল এবং সে যখন দেখে যে সে থেসাংকে জড়িয়েছিল সে চমকে ওঠে এবং জিজ্ঞাসা করে যে সে তার পাশে কি করছে। ইনহিয়ক খুবই বিরক্ত হয়ে যায় এবং বলে যে কাল রাত্রে তারা দুইজন পাগলের মতো রাস্তায় গান গাচ্ছিল, তাদেরকে সেখানে নিয়ে এসেছে। ইনহিয়ক তার সবকিছু প্যাক করছিল আর তখন থেসাং তাকে জিজ্ঞাসা করে যে সে কি ঠিক আছে কিনা। তখন ইনহিয়ক তাকে বলে যে আজকে তাদের ক্লাবের লাস্ট পারফরমেন্স কারণ ক্লাব তাদেরকে বের করে দিয়েছে। তখন থেসাং বলে আজকে যেহেতু তার লাস্ট পারফরমেন্স সে তার ফ্যানকে ইনহিয়কের পারফরমেন্স দেখতে আসতে বলবে, যা শুনে ইনহিয়ক খুবই খুশি হয়ে যায়। পরে আমরা সাইকো কিলারটিকে দেখতে পাই এবং সে যখন লকার থেকে কিছু একটি নিতে যাচ্ছিল তাকে চারপাশ থেকে পুলিশ ঘিরে ধরে এবং তাকে অ্যারেস্ট করে ফেলে। ডিটেকটিভ কিম সোলকে ফোন করে জানায় যে তারা সাইকো কিলারকে অ্যারেস্ট করে ফেলেছে এবং সোল সেটা শুনে খুবই খুশি হয়। পরে সোল ইনহিয়কের পারফরমেন্স দেখতে আসে এবং সে সেখানে সঞ্জয়কে খুঁজতে থাকে। তখন ইনহিয়কের ব্যান্ড স্টেজে আসে এবং ইনহিয়ন অ্যানাউন্সমেন্ট করে যে আজকে তাদের লাস্ট পারফরমেন্স, এর জন্য আজকে তাদের একজন স্পেশাল ভোকালিস্ট পারফর্ম করবে। আর আমরা দেখি সঞ্জয় স্টেজে উঠে আসে এবং সোল তাকে দেখে খুবই খুশি হয়। পরে তারা সোনাকি পারফর্ম করতে থাকে এবং সোল সেই গান শুনে খুবই ইমোশনাল হয়ে যায় এবং তাকে দূর থেকে থেসাং দেখতে থাকে। পরে তাদের পারফরমেন্স শেষ হয়ে যায় এবং সবাই সঞ্জয়ের গান অনেক পছন্দ করে।
এদিকে আমরা দেখি ডিটেকটিভ কিমের অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট হয় আর সাইকো কিলার সেখান থেকে পালিয়ে যায়। পরে আমরা দেখি সোল এবং সঞ্জয় আসলে কি উইশ করেছিল। সোল চেয়েছিল সঞ্জয় যেন সারা জীবন খুশি থাকতে পারে এবং সঞ্জয় চেয়েছিল সোল যেন সারা জীবন খুশি থাকতে পারে এবং এই সিনের মধ্য দিয়েই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোড 13-এর শুরুতে আমরা দেখি সঞ্জয় সোলকে জিজ্ঞাসা করে যে তার পারফরমেন্স সোলের কত ভালো লেগেছে। তখন সোল 2 হাত বাড়িয়ে বলে যে তার এত ভালো লেগেছে, আর সঞ্জয় বলে যে এটা তো খুব কম ভালো। আর তখন তাকে কোলে তুলে একটি বেঞ্চে দাঁড় করায় আর তখন বলে যে এখন তো তার মানে তার অনেকই ভালো লেগেছে। আর সোল তখন হাসতে থাকে। পরে সোল বেঞ্চে বসে আর সঞ্জয় তার পাশে বসে আর তাকে বলে যে TNT এন্টারটেনমেন্টের সিইও তার সঙ্গে কন্ট্যাক্ট করেছে। আর তা শুনে সোল খুবই খুশি হয় আর সঞ্জয়কে বলে যে তার অডিশন করা উচিত। আর সঞ্জয় বলে যে সে ইনহকের সাথে আগে কথা বলবে, তারপর তারা একসাথে অডিশন করবে। পরে আমরা সেই সাইকো কিলারটিকে দেখি যে এখন পুলিশের হাত থেকে পালিয়ে সোলকে খুঁজছিল। পরে নিউজে আসে যে সেই সাইকো কিলারটি পুলিশের হাত থেকে পালিয়ে গিয়েছে এবং তাকে দেখলে পুলিশদের খবর দিতে বলা হয় এবং সেই নিউজ সঞ্জয় দেখে এবং সোলকে নিয়ে সে চিন্তা করতে থাকে। এদিকে সোল সেই নিউজ দেখে খুবই ভয় পেতে শুরু করে। সিন কাটে আমরা পরদিন সকালে ইমসোলকে কোথাও যেতে দেখতে পাই এবং তখন সঞ্জয়ও বাসা থেকে বের হয়ে ইমসোলকে যেতে দেখে। আর আমরা তখন ইমসোলকে দেখি এবং সে ডিটেকটিভ কিমের সঙ্গে দেখা করে আর তাকে বলে যে সে কি সেই কনস্ট্রাকশন সাইটে 10ই মে থাকতে পারবে কিনা। ডিটেকটিভ কিম তাকে বারবার জিজ্ঞাসা করে যে সে 10 মে কেন কনস্ট্রাকশন সাইটে থাকা লাগবে, কিন্তু সোল বলে যে সে তাকে এটা নিয়ে কোনো কিছু বলতে পারবে না আর তাকে বারবার রিকোয়েস্ট করে যে সেই কনস্ট্রাকশন সাইটে থাকতে। আর আমরা দেখি এইসব দূর থেকে সঞ্জয় শুনছিল আর পরে সে সেই কনস্ট্রাকশন সাইটে চলে যায় আর সে ভাবতে থাকে যে সোল বারবার তাকে তার কাছ থেকে দূরে কেন থাকতে বলে। আর সে মনে মনে বলতে থাকে যে সে সোলের কাছ থেকে দূরে থাকতে চায় না। সিন কাট হয় আমরা দেখি সোলের ক্লাস শেষ হয়েছিল এবং তার সঞ্জয়ের সঙ্গে দেখা হয়। সোল বলে যে তার এর পরের ক্লাস ক্যান্সেল হয়ে গিয়েছে, তো সঞ্জয় তার বই নিয়ে নেয় আর তারা দুইজন সোলের বাসায় চলে যায়। সোল বাসায় যেয়ে দেখে যে বাসা একেবারে ফাঁকা। তো সঞ্জয় সোলের রুমে যায় আর সোলকে জিজ্ঞাসা করতে থাকে যে তার এখানে এনাফ সিকিউরিটি আছে কিনা এবং তার জানলা দরজা সব ভালোভাবে লাগে কিনা। পরে সোলকে সে একটি ইলেকট্রিক স্টান গান তার বেডের পাশে শোয়ার আগে রেখে দিতে বলে। আর তখনই তারা ঘরের বাইরে একটি গ্লাস পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পায় আর তারা দুজন ভাবে যে বাসায় চোর ঢুকেছে, কিন্তু আমরা দেখি আসলে টেবিলের নিচে সঞ্জয় আর ইমগুম লুকিয়েছিল এবং তারাই ভুল করে গ্লাসটি ফেলে দিয়েছিল। সঞ্জয় একটি লাঠি নেয় এবং ইমসোল সেই স্টান গানটি নেয় এবং তারা দুজন রুম থেকে বের হয়ে আসে এবং প্রত্যেকটি রুমে তারা চোর খুঁজতে থাকে। আর আমরা দেখি সঞ্জয় আর ইমগুম তখন আলমারির ভিতর লুকিয়ে গিয়েছিল। তখন তারা আলমারির ভিতর থেকে শব্দ পায় আর তারা প্রিপারেশন নিয়ে নেয় আলমারির ভিতরে চোরকে মারার। সঞ্জয় ইমসলকে বলে যে সে চোরকে দেখে নিবে আর ইমসলকে রুম থেকে বের করে দেয়। সঞ্জয় তখন আলমারির গেটটা খুলে আর আলমারির ভিতর থেকে ইমগুম বের হয়ে আসে। ইমগুমকে সে মারতেই যায়, কিন্তু তখনই সোল চলে আসে এবং ইমগুমকে সে স্টান গান দিয়ে ইলেকট্রিক শক দেয়। ইমগুম তখন মাটিতে পড়ে যায় আর তখনই হিয়ঞ্জু বের হয়ে আসে আর ইমগুমের পাশে বসে কাঁদতে থাকে। আর সোল খুবই অবাক হয়ে যায় এবং খুব রেগেও যায়। পরে সোল রাগারাগি করছিল আর সঞ্জয় তাকে হাত দিয়ে বাতাস করে মাথা ঠান্ডা করার চেষ্টা করছিল। আর তখন ইমগুমও সোলের উপর রাগারাগি করছিল আর বলছিল যে তাকে তারা পারমিশন দিয়েছে সঞ্জয়কে ডেট করার জন্য, তাই সোলেরও তাকে পারমিশন দেওয়া উচিত হিয়ঞ্জুকে ডেট করার। সোল তখন আরও রাগারাগি করতে থাকে আর তখন হিয়ঞ্জু ইমগুমের প্রশংসা করতে থাকে আর তাতে সোল আরও রেগে যায় আর সঞ্জয় তাকে আরো জোরে বাতাস করতে থাকে। পরে ইমগুম আর হিয়ঞ্জু বাচ্চাদের মতো ব্যবহার করতে থাকে, তো সোল আরো রেগে যায় আর ইমগুমকে আবার ইলেকট্রিক শক দিতে চায়, কিন্তু তাকে সঞ্জয় থামিয়ে নেয়। আর হিয়ঞ্জু তখন তাকে বলে যে তার গায়ে সে আপেল ছুঁড়ে মারবে। আর সঞ্জয় তাদের সবাইকে কন্ট্রোলে আনে। আর পরে আমরা সিন কাট হয়ে সোলকে দেখি এবং সঞ্জয় সোলকে বলে যে সে যদি না চায় যে তারা দুজন একসাথে থাকুক তাহলে তাদেরকে থামিয়ে নেই, কিন্তু পরে সোল ফিউচারের কথা ভাবে আর ভাবতে থাকে যে না, তাদের পরে অনেক সুন্দর একটি বাচ্চা হয়, সে তাদেরকে আর থামাবে না। সিন কাট হয়ে আমরা পরে সঞ্জয়কে তার বাসায় দেখতে পাই যে সোলের এবং ডিটেকটিভ কিমের কথা ভাবছিল আর ভাবছিল যে সে সোলকে কিভাবে বাঁচাবে। সিন কাট হয়ে আমরা সঞ্জয় আর ইনসোলকে ইনহিয়োগের বাসায় আসতে দেখতে পাই এবং তারা এসে দেখে যে সেখানে ইনহিয়োগের কোনো জিনিসই ছিল
ছিল না। সেখানে সঞ্জয় থেসাংকে দেখতে পায় এবং সে সেখানে যে তাকে ঘুম থেকে তুলে এবং জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে। তখন থেসাং বলে যে সে তার বাসায় চলে গিয়েছে, তো সে এখন এখানে থাকছে। তো তখন সঞ্জয় থেসাংকে জিজ্ঞাসা করে যে কেন, ইনহিওকের কি হয়েছে। আর তখন থেসাং বলে যে ইনহিওককে নিয়ে একটি খারাপ ভিডিও লিক হয়েছে, এর জন্য ইনহিওক খুবই কষ্ট পেয়েছিল, তাই সে চলে গিয়েছে। সঞ্জয় বলে যে তাদের ইনহিওকের হোমটাউনে যাওয়া উচিত, কিন্তু থেসাং বলে যে সে জানে না সেটা কোথায়। তখন সোল বলে যে সে জানে সেটা কই, আর থেসাং তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর সোল বলতে থাকে যে এটা অনেক দূরে, তো তাদের বাসে বা ট্রেনে যাওয়া লাগবে। তো তখন থেসাং তার গাড়ি দেখায় আর বলে যে তারা গাড়িতে যেতে পারে। সিনকাট হয়ে আমরা তাদের ইনহিওকের হোমটাউনে যেতে দেখতে পাই এবং থেসাং খুব আস্তে গাড়ি চালাচ্ছিল, এর জন্য সোল এবং যে তার উপর খুবই বিরক্ত হচ্ছিল। পরে থেসাং দূরে ইনহিওককে দেখে আর সঞ্জয় এবং সোলও তাকে দেখে, আর আমরা দেখি যে সে সাগরের দিকে চলে যাচ্ছিল। পরে তারা বিচে যায় এবং তারা ইনহিওকের পিছে দৌড়াতে থাকে আর তাকে ডাকতে থাকে। ইনহিওক তার কথা শুনে না, তো পরে তারা ইনহিওকের হাত ধরে এবং তাকে টেনে ফেরত নিয়ে আনে আর জিজ্ঞাসা করে যে সে মরতে যাচ্ছে কেন। তখন ইনহিওক খুবই অবাক হয়ে যায় আর বলে যে সে তো মরতে যাচ্ছে না, সে তার একটি খেলনা ফেরত নিতে যাচ্ছিল, কিন্তু এখন তো সেটা অনেক দূরে চলে গিয়েছে। আর পরে সোল দেখে যে থেসাংয়ের কার পানিতে ডুবে গিয়েছিল এবং সেটা দেখে থেসাং খুবই কষ্ট পায়। পরে সোল তার মাকে ফোন করে বলে যে সে ইনহিওকের বাসায় আছে, আর আমরা দেখি যে সেখানে সাইকো কিলারটিও ছিল, তো সে জেনে যায় যে সোল কোথায়। এদিকে সোল, ইনহিওক এবং সঞ্জয় মিলে কিছু কাজ করছিল, আর তখন সেখানে থেসাং চলে আসে এবং সে দেখে যে ইনহিওকের একটি ছাগল সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। তো থেসাং তাদেরকে সেটা বলে আর ইনহিওক খুবই বিরক্ত হয়ে যায়, কারণ সেই ছাগলটা বারবার পালিয়ে যায়। আর তারা সবাই মিলে ছাগল ধরতে বের হয়। পরে আমরা দেখি যে তারা পাহাড়ের উপর চলে গিয়েছিল সেই ছাগলটিকে ধরার জন্য, কিন্তু তারা অনেক চেষ্টা করেও ছাগলটিকে ধরতে পারছিল না। তারা ফাইনালি ছাগলটিকে ধরতে পারে এবং পরে তারা বিচে যায় এবং সেখানে সবাই মিলে মজা করতে থাকে। তারা সেখানেই পানির ভিতর অনেকক্ষণ থাকে এবং পরে সঞ্জয় ইনহিওকের সঙ্গে কথা বলতে থাকে এবং তাকে বলে যে সে যে মিউজিকের রাস্তাটা বেছে নিয়েছে সেটা সে ইনহিওকের জন্যই বেছে নিয়েছে। ইনহিওক যদি গান না গাইতে চায় তাহলে সেও তো মনে হয় আর ব্যান্ডে কাজ করবে না। তখন ইনহিওক ইমোশনাল হয়ে যেতে থাকে আর সঞ্জয় বিরক্ত হয়ে যায় আর তার গলা চিপতে থাকে আর বলে যে সে এত ইমোশনাল কেন হচ্ছে। আমরা দেখি যে সোল একাই বসেছিল এবং তার পাশে থেসাং আসে এবং তাকে বলে যে চিন্তা না করতে তার বাবা তাড়াতাড়ি সাইকো কিলারকে ধরে ফেলবে। তারা যখন বাসায় যাচ্ছিল তখন সোল বলে যে সে তার ফোন হারিয়ে ফেলেছে, আর তখন সঞ্জয় বলে যে সে ছাগল ধরতে গিয়ে ফোন মনে হয় পড়ে গিয়েছে। আর তখন সঞ্জয় আর সোল মিলে ফোন খুঁজতে যায়, আর তখন মাঝে সোল একটি দোকান দেখে এবং তার একটি ভিশন আসে যে সে সেই দোকানে ওয়েট করবে। আর তখন 7 তারিখে ভোর 5টা বাজে। পরে তারা একটি ওয়ালের পাশ দিয়ে যায় এবং সোল আরেকটি ভিশন দেখে যে সে সেই ওয়ালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এবং সে খুবই অবাক হয়ে যায়। পরে তারা ফোন খুঁজতে থাকে এবং সঞ্জয় তাকে সেখানেই রেখে ফোন খুঁজতে যায়, আর সোল তখন কিছু একটি দেখে। এদিকে সঞ্জয় সোলের ফোন পায়, কিন্তু সে দেখে যে সোল সেখানে আর নেই। সোলকে সে খুঁজতে থাকে এবং অনেক খোঁজার পর সে সোলকে পাহাড়ের একেবারে কোনায় দেখতে পায়। সোল সেখানে বসেছিল, আর তখন সঞ্জয় তার কাছে যায় আর জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা। সোল তখন বলে যে সে ভিউ দেখতে এসেছিল আর সে তখন পড়ে গিয়েছিল। আর সঞ্জয় আর কিছু জিজ্ঞাসা করার আগে সোল বলে যে অনেক রাত হয়ে গিয়েছে, তো তাদের যাওয়া উচিত। আর তারা যখন ফেরত যাচ্ছিল তখন সঞ্জয় সোলকে থামায় আর তাকে বলে যে সোল যেন সঞ্জয়ের কাছ থেকে কিছু না লুকায়, আর সোলের কোনো কিছু নিয়ে চিন্তা হলে সঞ্জয়কে যেন সে বলে। তখন সোল বলে যে হ্যাঁ, সে সঞ্জয়ের কাছ থেকে কখনো কিছু লুকাবে না। তখন তারা বাসায় চলে যায়, কিন্তু বাসায় যে দেখে যে সেখানে কেউ নেই। তখন সঞ্জয় দেখে যে ইনহিওক তাকে মেসেজ করেছে যে ইনহিওকরা মাছ ধরতে গিয়েছে। তো তারা দুইজনই গোসল করে নেয় এবং গোসলের পরে সোল বলে যে ইনহিওকের মা বাবা তাকে গেস্ট রুমে শুতে বলেছে, তো সঞ্জয় কি তাহলে টেন্টে শুবে। পরে সঞ্জয় টেন্টে শুয়ে পড়ে, কিন্তু সে পরে সোলের রুমে চলে আসে এবং বলে যে সেখানে একটি ভূত দেখেছে, তাই তার খুব ভয় লাগছে। তো সোল বলে যে তাহলে সঞ্জয় সেখানে শুক আর সে যে টেন্টে শুবে। তো সঞ্জয় সোলের সামনে দাঁড়িয়ে পড়ে আর বলে যে না, সে চায় না যে সোলকে ভূতে খেয়ে নি। তো সঞ্জয় একটি বর্ডার করে এবং বলে যে সে ওই বর্ডার পাস করবে না, আর সে সোলকেও ওই বর্ডার পাস করতে নিষেধ করে। তো পরে তারা দুইজন শুয়ে পড়ে এবং সোল ভাবে যে সঞ্জয় ঘুমিয়ে পড়েছে, তো সে সঞ্জয়ের গালে টাচ করে, কিন্তু আমরা দেখি যে সঞ্জয় উঠে যায় আর সোল তখন তার হাত সরিয়ে নেওয়ার আগেই সঞ্জয় তার হাত ধরে ফেলে এবং তাকে নিজের কাছে টেনে আনে এবং তাকে জড়িয়ে ঘুমানোর ভান করে। সোল তখন হাসতে থাকে, আর তখন সঞ্জয় সোলকে বলে যে সে চায় না সোল তার টাইমে ফেরত চলে যায়। আর তখন সোল
সঞ্জয়কে কিস করে আর সঞ্জয় তাকে কিস ব্যাক করে। আর পরে আমরা সিন কাট হয়ে দেখি সঞ্জয় এবং সোল তাদের বাসায় ফেরত যাচ্ছিল এবং তখন সঞ্জয় সোলকে জিজ্ঞাসা করে যে সে গান শুনতে চায় কিনা। তখন সোল প্রথমে কোনো উত্তর দেয় না, তো সঞ্জয় তাকে আবার ডাকে। সোল তার চোখ খুলে আর সে খুবই অবাক হয়ে যায় আর বলতে থাকে যে সে এখানে কি করছে। আর সে সঞ্জয়কে দেখে আরও অবাক হয়ে যায়। সে সেখান থেকে চলে যেতে থাকে, তো সঞ্জয় তার হাত ধরে আর জিজ্ঞাসা করে যে সে কি ফিউচারে চলে গিয়েছে কিনা। সোল তখন তার হাত ছাড়িয়ে নেয় এবং বলতে থাকে যে সে কিছুই বুঝতে পারছে না, তাই তার একটু টাইম লাগবে। আর সে ট্রেন থেকে নেমে যায়। ট্রেন তখন সেখান থেকে চলে যায় এবং আমরা দেখি যে সোল কাঁদতে থাকে। পরে আমরা দেখি সোল আসলে জঙ্গলে আরও একটি ভিশন দেখেছিল যে সেখানে সেই সাইকো কিলারটি তাকে ধরতে আসবে এবং তাকে বাঁচাতে সঞ্জয় মারা যাবে। তো সে সঞ্জয়কে বাঁচানোর জন্য এই ফিউচারে চলে যাওয়ার নাটকটি করে। আর আমরা দেখি তখন সেই স্টেশনে আরেকটি ট্রেন এসেছিল এবং সেখান থেকে সেই সাইকো কিলারটি নামে আর সে সোলার প্ল্যাটফর্মের পাশের প্ল্যাটফর্মেই নামে। আর এই সিনের মধ্য দিয়েই এই এপিসোডটি শেষ হয়ে যায়। কেমন লেগেছে আপনাদের কাছে এই লাভলি রানার নাটকটি আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর নাটকটি ভালো লাগলে একটি লাইক দিয়ে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন, তাহলে আমরা যখনই নেক্সট পর্ব আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর নোটিফিকেশান পৌঁছানোর জন্য কি করতে হবে জানেনই তো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। পরবর্তী 4 পর্বের ভিডিওটি আমরা ট্রাই করব নেক্সট উইকে আপনাদের জন্য আপলোড করে দেবার। তাহলে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থেকে নাটকটি এনজয় করার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।